আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছি, সুস্থ আছি। দেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এক্সিস মেডিকেল স্কুল নিয়মিতই আমাদের জন্য আয়োজন করে যাচ্ছে দেশ সেরা সব লিজেন্ডারি মেন্টরদের একাডেমিক সেশন, ক্যারিয়ার সেশন, ক্লিনিক্যাল সেশন এবং এছাড়াও আরো বিভিন্ন ধরনের সেশন। আর যেহেতু বর্তমানে আমাদের সামনে প্রফ হওয়ার নিয়ে একটা কথা চলছে, তাই আমাদের আসন্ন প্রফকে সামনে রেখে এক্সিস মেডিকেল স্কুল নিয়ে এসেছে নতুন একটি চমক, যেটা হচ্ছে আমাদের প্রফ ভিত্তিক প্রতিটি বিষয়ের 45 মিনিটসের রিভিউ, যেটা দেখে আমরা সহজেই আমাদের এতদিনের না পড়া যে জিনিসগুলো আছে সেগুলোকে মনে করে ফেলতে পারি বা সহজেই পড়ে ফেলতে পারি। আজকে আমরা এমনই একটা সেশনে একত্রিত হয়েছি যেটা হচ্ছে আমাদের 45 মিনিটস রিভিউ অন ফার্মাকোলজি। ফার্মাকোলজির মতো একটা বিষয় যেখানে ড্রাগের নাম বা মেকানিজম বা এতগুলো ইন্ডিকেশন কন্ট্রা ইন্ডিকেশন মনে রাখা এত কঠিন, সেখানে আমাদের প্রিয় গেস্ট আপু, যিনি আমাদের সাথে অলরেডি 6টার মতো সেশন নিয়ে ফেলেছে, আপু আমাদেরকে অনেক সহজ করে ফার্মাকোলজির যে ছোট থেকে ছোট জিনিস বা বড় সবকিছু অনেক ট্রিক্স দিয়ে মনে রাখার যত টেকনিক আছে সবকিছু বলে দিচ্ছে, যেটা আমাদের প্রপার প্রিপারেশন নেওয়ার জন্য অনেক সুবিধা হবে। আমাদের গেস্ট আপু হচ্ছে সমি রনিয়ার আপু, যিনি সুদূর নেপাল থেকে আমাদের জন্য এই সেশনগুলো নিয়ে যাচ্ছে। আমরা অলরেডি আমাদের জেনারেল ফার্মাকোলজির 3টা সেশন, অটোনমিক ফার্মাকোলজির 2টা সেশন এবং কার্ডিওভাস্কুলার ফার্মাকোলজির একটি সেশন শেষ করেছি। আজকে আমাদের কার্ডিওভাস্কুলার ফার্মাকোলজির দ্বিতীয় সেশন। তাহলে আর দেরি না করে আমরা সরাসরি সেশনে চলে যাব। আর আমি একটু বলে রাখছি, আমাদের গত এই যে সেশনগুলো যেগুলো আমি বললাম, এগুলো যদি কেউ মিস করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের এক্সিস মেডিকেল স্কুলের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আমাদের এক্সিস মেডিকেল স্কুলের ইউটিউব চ্যানেলে 45 মিনিটস রিভিউ অন ফার্মাকোলজির প্লেলিস্টে গেলেই আপনারা আমাদের বিগত প্রতিটি সেশনের ভিডিও একসাথে পেয়ে যাবেন। আর সেখান থেকে আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা দেখে নিতে পারবেন। আমাদের এক্সিস মেডিকেল স্কুলের ইউটিউব চ্যানেলে বর্তমানে প্রায় প্রতিটি বিষয়ের সবকিছু 1300 প্লাস ভিডিও আছে, তাই আপনারা আপনাদের সুবিধা মতো অবশ্যই দেখে নেবেন। আমরা তাহলে আর দেরি না করে আজকের সেশন শুরু করব। আর আজকের সেশনে আমি আপনাদের সাথে হোস্ট হিসেবে থাকবো উম্মে হাবিবা আক্তার তৃপ্তি, পড়ছি চতুর্থ বর্ষের ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজে। আর আমি একটু বলে দিতে চাই, সেশনের মধ্যে যদি আপনাদের কারোর কোনো কিছু নিয়ে কোনো প্রশ্ন থাকে বা আপুর কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি কমেন্ট আপুর কাছে পৌঁছে দিতে। তাহলে আমরা শুরু করি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি আপু। আপু আমরা তাহলে সরাসরি আমাদের সেশনটা শুরু করে দেই। আজকে তো আমরা কার্ডিওভাস্কুলারের সেকেন্ড পার্টটা শুরু করব। গতদিন পার্ট 1 এ হচ্ছে আমরা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, তারপর হচ্ছে অ্যান্টি অ্যানজাইনাল ড্রাগ আর হচ্ছে ড্রাগ ইউজড ইন হার্ট ফেইলিয়ার, এই তিনটা শেষ করেছিলাম। আচ্ছা, তাহলে আজকে সেশনটা শুরু করি। আজকে আমাদের এই ড্রাগ ইউজড ইন সিভিএস এর সেকেন্ড পার্টটা হচ্ছে। আজকে আমরা বেসিক্যালি যেটা ড্রাগ পড়বো, এটাকে আমরা যদি ব্রডলি আমরা বলতে চাই তাহলে এটা আমরা বলবো যেটা অ্যান্টি থ্রম্বো এম্বোলিক ড্রাগ গুলা। আচ্ছা, এর আগে একটু তোমাদেরকে একটু যেটা তোমরা যে প্যাথোলজিতে পড়বাই, খুবই ডিটেলসে ওখানে পড়া হবে, কিন্তু এখানে আমি একটু যেটা ইন্ট্রোডাকশন দিতে চাই, যেহেতু তোমাদের ইন্ডিকেশনস এবং হচ্ছে যেটা সাইড ইফেক্ট গুলা মনে রাখতেও তোমাদের খুবই সুবিধা হবে। তো যেটা এখানে আজকে আমরা যে ড্রাগ গুলা পড়তেছি, ওদের কাজ আসলে কোথায় হচ্ছে, আর ওরা আমরা কোনটা দিকে আমরা ইউজ করতেছি, যেটা আমরা ইউজ বলি না হলে ইন্ডিকেশনস বলি। তো যেটা থ্রোম্বাস এবং ইম্বোলাস, এটা দুইটা জিনিস আছে। তো তোমরা এটা ওখানে ডিটেলসে পড়বা। তাও আমি একটু বলে রাখি, যেটা ব্লাডে আমাদের কনস্টিটিউয়েন্ট থাকে, মানে হচ্ছে আরবিসি, ডব্লিউবিসি এবং প্লেটিলেট। এটা যদি আমরা নর্মালি বলতে চাই তাহলে ব্লাডে একটা ল্যামিনার ফ্লো, ব্লাডে আমরা যদি নর্মাল ফ্লো বলতে চাই তাহলে ওটা হবে একটা ল্যামিনার ফ্লো, মানে হচ্ছে আরবিসি এবং ডব্লিউবিসি মাঝখানে থাকবে, আর প্লেটিলেটসটা হবে একটু পেরিফেরিতে থাকবে। এটা হচ্ছে যেটা নর্মালি ফ্লো থাকবে। যদি এখানে কোনো ইন্টারাপশন হয়ে যায় তাহলে একটা সলিড আর সেমি সলিড মাস হইতে পারবে, যেটা ইন ব্লাড ভেসেল ডিউ টু যেটা এটা ব্লাডের কনস্টিটিউয়েন্ট যদি ভালোভাবে ওটা ফ্লো না করতে পারে, তো ওখানে ক্লট জমা হবে, ক্লট মতো জমা হবে। ওটাকে আমরা যদি সিম্পলি বলতে চাই ওটাকে আমরা থ্রোম্বাস বলি। আর যদি ওই থ্রোম্বাস ওখান থেকে সরে যাবে, ওখান থেকে সরে সার্কুলেট হবে, মানে পুরাটা বডিতে যে আবার অন্য জায়গায় যদি আটকায় যায় তাহলে ওটাকে, যদি মুভিং অবস্থায় থাকে ওটাকে আমরা ইমবোলাস বলি। তো আজকে আমরা আমাদের মেইনলি যেটা আমাদের ড্রাগ পড়া হচ্ছে ওটাই জন্য, যদি
যেই থ্রম্বোস আর এম্বুলাস আমাদের বডিতে তৈরি হয়ে যায়, ওটা ক্লট ফর্মেশন অনেক জিনিস লাগে, যেটা তোমরা অলরেডি ফিজিওলজিতে পড়ে আসো। প্লেটিলেট এর যেটা ফার্স্ট এন্ড ফরমোস্ট কাজ ওদের থাকে, ওরা হচ্ছে অ্যাগ্রিগেট হয়ে থাকে, তারপরে অনেকগুলা ক্লটিং ফ্যাক্টরস লাগবে, দেন ক্লটিং ফ্যাক্টরসরা কাজ করবে ওখানে, দেন হচ্ছে ওরা ক্লট তৈরি করবে, এন্ড আলটিমেটলি যেটা ফিব্রিন ক্লট তৈরি হয়। তো আমাদের টার্গেট হচ্ছে যেটা প্ল্যাটিলেট, অ্যান্টি প্ল্যাটিলেট ড্রাগ ইউজ করবো, ওই প্ল্যাটিলেটকে কাজ করতে দিব না। দেন যেটা আছে তারপরে অ্যান্টি যেটা কোয়াগুলেন্ট ড্রাগ গুলা আমরা ওখানে ইউজ করবো, ক্লটিং ফ্যাক্টর কেউ কাজ করতে দিব না, আদারওয়াইজ হচ্ছে ফর্মেশন হইতেই দিব না। দেন হচ্ছে যেটা ফিব্রিন ফর্ম হচ্ছে ওদের জন্য আমরা ফিব্রিনোলাইটিক ড্রাগ গুলা। তো আমাদের আজকে পড়া এটাই হচ্ছে অ্যান্টিপ্লেটিলেট ড্রাগ এবং অ্যান্টি কোয়াগুলেন্টস, এন্ড দেন হচ্ছে যেটা ফিব্রিনোলাইটিক আর থ্রোম্বোলাইটিকও বলতে পারি আমরা। লাইটিক মানে কি, লাইসিস করবে, ভেঙবে, যেটা ফিব্রিন যেটা ক্লট তৈরি হয়েছে ওটাকে আমরা ভেঙে ফেলবো, তো এই জন্য আমরা লাইটিক ইউজ করতেছি ওটা ওখানে। সো এই দিনটা আমরা আজকে বেসিক্যালি শুরু করব। এর আগে এতটুকু মনে রাখলে তোমরা হচ্ছে অনেকই ইন্ডিকেশন খুবই সহজ হিসাবে বলতে পারবা। আমি তো বলেই দিছি যেটা এটা যদি এম্বুলাস তৈরি হয় আর থ্রম্বোস তৈরি হয় আমাদের শরীরে, ওখানে ইউজ হবে। তো তোমরা যদি যেটা কমনলি যে কেউ অ্যান্টিপ্লেটিলেট ড্রাগ আসুক না কেন, সাপোজ অ্যাসপিরিন আসলো, না হলে ওখানে আমরা পরবর্তীতে হেপারিন গুলা পড়ি, তো তোমরা এটা হচ্ছে যেটা কমন ইন্ডিকেশন তোমরা এখনো মানে মনে রাখতে পারবে। যেটা কমনলি তোমরা যদি আলাদা আলাদা হিসাবে মনে রাখতে একটু অসুবিধা হয়, দেন খুবই ইজিলি এটা মনে রাখা যায়। যেটা তোমরা হচ্ছে প্রথমে যেটা সিভিএস ইন্ডিকেশন দিয়ে, যেটা ইনফাকশন থ্রম্বোস আর এম্বুলাস তৈরি হইলে কি হবে, ওটা তো ব্লক করে ফেলবে। আমি তো বলেই দিছি ব্লাড ভেসেল তো ফ্লো হওয়া লাগবে, একটা ল্যামিনার ফ্লো হওয়া লাগবে যেটা নর্মালি, বাট ওটা তো হতে পারতেছে না, ওটা হচ্ছে ব্লক করে দিছে ওটা। সো এই জন্য আমাদেরকে ওটাকে ভেঙা লাগবে, সো এই জন্য আমরা এই ড্রাগ গুলা ইউজ করবো। সো যেটা ইন্ডিকেশনে আমি যেটা বলতে চাচ্ছিলাম, তোমরা অবশ্যই মায়োকার্ডিয়াল ইনফাকশন সবাই ক্ষেত্রে এটা তোমাদের আলাদা আলাদা পড়া লাগবেই না। এই এই চ্যাপ্টারটা খুবই তোমরা সোজা হিসাবে পড়তে পারবা, আলাদা আলাদা কোনো পড়া লাগবে না ইন্ডিকেশন গুলা। তোমরা মোটামুটি সবার জন্য যদি যে কোনো ড্রাগ আসুক না কেন এই চ্যাপ্টারে ইন্ডিকেশন, তো তোমরা এরকম সিস্টেম অনুযায়ী ভাগ করলে খুবই ভালো হবে। সিস্টেম অনুযায়ী ভাগ করলে কি হবে, তোমরা হচ্ছে লিস্ট করতেও পারবা এবং হচ্ছে একটু বড় অ্যান্সার দেখবে, আর বেশি কিছু মনে রাখারও দরকার নাই। তো সিরিয়াস ইন্ডিকেশনে তোমরা মায়োকার্ডিয়াল ইনফাকশন বলে দিতে পারবা, ওখানে আনস্টেবল অ্যানজাইনা, ওখানেও ব্লক হচ্ছে, মানে সার্কুলেশন পাচ্ছে না হার্ট, এই জন্য আমাদের ওই যেটা স্কুইজিং কনস্ট্রিক্টিং মতো পেন হচ্ছে, যেটা আনস্টেবল অ্যানজাইনা আমরা বলি। ওখানে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনেও ওরা হচ্ছে খুবই একটা কমন কজ হিসাবে এম্বুলাস যদি তৈরি হয়, তাহলে ওখানেও ভালোভাবে হার্ট পাম্প করতে পারবে না, যেটা সো ওটাও আমরা, এটা তিনটা খুবই কমন, তোমরা সবাই ক্ষেত্রে লিখতে পারবা। এবং যেটা এম্বুলাস আমি বলছি, সিস্টেমিক এম্বোলিজম, পালমোনারি এম্বোলিজম এবং ডিভিটি, ডিপ ভেন থ্রোম্বোসিস, এই অ্যাটলিস্ট এই 6টা তোমরা যদি মনে রাখতে পারো, কিছুই মনে না রাখলে অ্যাটলিস্ট এই ইন্ডিকেশন তুমি সব ক্ষেত্রে তোমরা খুবই কমন ইউজ করতে পারবো। তো এটাই বলি আমি আজকে, যেটা অ্যান্টিপ্ল্যাটিলেট ড্রাগটা শুরু করি। এটা অ্যান্টিপ্ল্যাটিলেট ড্রাগকে খুবই ফ্রিকোয়েন্টলি আস্ক করা হয়, ক্লাসিফিকেশন আর নেম সাম অ্যান্টিপ্ল্যাটিলেট ড্রাগ এরকম হিসাবে। তো তোমাদেরকে এটা ভাগ করে লিখতে হবে, মানে কোথায় অ্যাকশন করবে। যেটা প্রথমে যেটা হবে, যেটা সাইক্লোঅক্সিজেনেজ এনজাইমকে ইনহিবিশন করবে, এটা খুবই কমন এবং খুবই ইম্পর্টেন্ট। যেটা হচ্ছে লো ডোজ অ্যাসপিরিন, এটা খুবই মনে রাখতে হবে। যেটা সাইক্লোঅক্সিজেনেজ এনজাইম কি, তো এটা হচ্ছে তোমরা ওই যখন এআইডি পড়বা ওখানেও খুবই ডিটেলসে পড়া হবে। এটা অ্যাকচুয়ালি প্রোস্টাগ্ল্যান্ডিনকে তৈরি করবে, আর যদি আমরা ইনহিবিট করতেছি তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন গুলা তৈরি হবে না। তো ওখানে আমরা আলাদা করে মেকানিজম পড়বই। একটু প্রথমে লিস্ট করে ফেলি, যেটা ওখানে লোডোজ অ্যাসপিরিন হবে। দেন আরেকটা আছে যেটা এডিপি রিসেপ্টর ইনহিবিটর। এটা মানে কি একটু বুঝো, যেটা হচ্ছে প্লেটিলেটের গায়ে এডিপি রিসেপ্টর থাকে, প্লেটিলেট এগ্রিগেশন হওয়ার জন্য এডিপি হচ্ছে ওর গায়ে লাগতে হবে, এবং ওরা হচ্ছে অনেক কিছু অ্যাকশন করা লাগবে। আর কিন্তু এডিপি রিসেপ্টর ইনহিবিটর মানে কি, ওটাকে মানে ইনহিবিট করতেছে, ওই রিসেপ্টর সাথে বাইন্ড করতে দিচ্ছে না। তো এখানে তোমরা এটা একটা ড্রাগই মনে রাখলে ওখান থেকে তোমরা বাকি দুইটাও মনে রাখতে পারবা। প্রথমে তোমরা হচ্ছে এখানে টিক্লোপিডিন মনে রাখবা, টি চায়ের মতো টি এরকম মনে রাখা যায়। আর টিক্লোপিডিন প্রথমে মনে রাখবা, ওখানেই যেটা নেক্সট ড্রাগ আমরা যেটা মনে রাখতে পারি, ওখানে মানে ওর নামটা ওখানেই মানে যোগ করা আছে। টিক্লোপিডিনে ক্লোপি ওখানে আছে, ক্লোপিডোগ্রেল মনে রাখবা। দেন টিক্লোপিডিনে পিও আছে, পি থেকে প্রসুগ্রেল, ওটার মনে রাখবা। না হলে অ্যাটলিস্ট টিক্লোপিডিন এবং ক্লোপিডোগ্রেল এই দুইটাও মনে রাখলে যথেষ্ট। দেন তারপরে আছে গ্লাইকোপ্রোটিন 2 এবং 3 রিসেপ্টর ইনহিবিটরস। 2 সাথে বি হবে,
হবে, দেন 3A। তো এটা কি জিনিস, এটা একটু যদি তোমরা একটু কনসেপ্ট নিতে চাও একটু বুঝো, হ্যাঁ। যেমন এটা হচ্ছে এটাও আসলে প্ল্যাটিলেটের গায়ে থাকে। এটা আমি একটা যদি সিম্পলি হিসাবে তোমাদেরকে বুঝাইতে পারি, তাহলে এটা হচ্ছে মানববন্ধন। মানববন্ধন তোমরা করো না, যেটা হাত ধরে ধরে একটা চেন মতো তৈরি করো, ঠিক সেই রকম এরা হচ্ছে প্ল্যাটিলেট গায়ে থাকে। আমাদের হাত হচ্ছে সাপোজ গ্লাইকোপ্রোটিন। তো একটা প্ল্যাটিলেট আরেকটা প্ল্যাটিলেটকে অ্যাক্টিভেট করবে, আসো চলো এখানে এখানে আমরা আমাদেরকে অ্যাগ্রিগেট হওয়া লাগবে, আমাদেরকে কাজ করতে হবে। ঠিক সেই রকম কাজ করে হচ্ছে গ্লাইকোপ্রোটিন। ওই মানব বন্ধনীর মতো, মানে হচ্ছে তোমাদের হাত মতো ওরা হচ্ছে একটা চেইন তৈরি করে। যেমন তোমাদের হাত সাপোজ রিসেপ্টর, আমরা ওটা হচ্ছে ধরে নিতে পারি, যেটা গ্লাইকোপ্রোটিন। একটা প্লেটলেট আর একটা প্লেটলেট সাথে ওটা যোগ হবে, যেটা এখানে আমরা ইনহিবিট করতেছি। যদি আমি ওখানেই টার্গেট করে ফেলি তোমাদের হাতকে, সাপোজ আমরা হচ্ছে যেটা কম্বাইন করতে দিব না, হাত ধরতে দিব না, তাহলে তো ওটা চেইন তৈরি হবে না। ঠিক ওখানে ওই পয়েন্টে আমরা হচ্ছে এটা ওখানে আমরা হচ্ছে যেটা ইনহিবিট করতেছি। তো এখানেও টি থেকে মনে রাখবা, টিরোফিবেন খুবই একটা সোজা জিনিস। তো একটা মনে রাখলেই চলবে, যদি তোমরা মনে রাখতে পারো তাহলে যে কয়টা আছে যেমন এফসিসিম্যাব, তো এরকম মনে রাখতে পারবা। দেন বাকি দুইটা হচ্ছে যেটা ফসফোডাইএস্টারেজ ইনহিবিটর। এরা কি করে হচ্ছে সাইক্লিক এএমপি কে বেশি তৈরি করবে, সাইক্লিক এএমপি বেশি হইলে ক্যালসিয়ামটা কম হবে আর প্লেটেড এগ্রিগেশন হইতে পারবে না। তোমরা ওই অ্যাটলিস্ট ফসফোডাইএস্টারেজ একটা এনজাইম, ওটাকে ইনহিবিট করবে। সিম্পলি বুঝতে চাও তো এই এনজাইম লাগবে, মানে প্লেটেড এগ্রিগেশন হওয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট, তো ওখানে ইনহিবিট করবে। এটা যদি ড্রাগের নাম মনে রাখতে পারবো, মনে রাখা যায়, না হলে শুধু ওইটুকু শুধু লিস্ট করলেই চলবে। দেন লাস্টে আছে যেটা এডিনোসাইন রিঅপটেক ইনহিবিটর, এটাও একটা যেটা খুব ইম্পর্টেন্ট প্লেটলেট এগ্রিগেশন করার জন্য এখানে ইনহিবিট করতেছে। তো তোমরা এই পাঁচটা যদি মেন ক্লাসিফিকেশন মনে রাখতে পারলে রাখো, না হলে প্রথম তিনটা তো খুবই ইম্পর্টেন্ট, যেটা এডিপি রিসেপ্টর ইনহিবিটর, যেমন সাইক্লোঅক্সিজেনেজ এনজাইম ইনহিবিটর, এবং গ্লাইকোপ্রোটিন 2B এবং 3A ইনহিবিটর, এগুলা খুবই মনে রাখতে হবে। দেন এই হচ্ছে অ্যান্টিপ্লেটলেট ড্রাগের ক্লাসিফিকেশন। দেন এখন আসো লো ডোজ অ্যাসপিরিনে একটু ডিটেলস পড়তে হবে। এটা মেকানিজম হিসাবে তোমাদেরকে আলাদা রিটেন এবং ভাইভাতেও ধরা হবে। সো মেকানিজম কিভাবে এরা অ্যান্টিপ্লেটলেট ড্রাগ হিসাবে কাজ করতেছে। তো এখানে তো আমি একটু বলেই ফেললাম, যেটা সাইক্লোঅক্সিজেনেজ এনজাইমকে এটা ইরিভার্সিবলি বাইন্ড করবে। আর সাইক্লোঅক্সিজেনেজ এনজাইমকে বাইন্ড করলে যেটা প্রোস্টাগ্ল্যান্ডিন থ্রম্বোক্সিন A2 এর কাজ হচ্ছে প্লেটলেটকে অ্যাগ্রিগেশন করবে। কিন্তু ইনহিবিট করলে কি হবে, থ্রম্বোক্সিন A2 ফর্ম হবে না, তো আলটিমেটলি অ্যাগ্রিগেশনও হইতে পারবে না, এবং এই হিসাবে ওটা হচ্ছে অ্যান্টিপ্লেটলেট ড্রাগ হিসাবে কাজ করবে। আর এখানে একটা যেটা অ্যাডিশনাল এর রোলও আছে, যেটা হচ্ছে এটা প্রোস্টাসাইক্লিন আর হচ্ছে PGI2 আমরা শর্ট ফর্মে বলি। তো ওটা কি মানে কি বলবো, ওটাকে ইনক্রিজ করবে। বাট লো ডোজ অ্যাসপিরিন, যদি তোমাদের শুধু লো ডোজ অ্যাসপিরিন মেকানিজম অফ অ্যাকশন লিখতে বলে তোমরা ওটা লিখবা না, শুধু এই থ্রম্বোক্সিন A2 কথাই বলে দিবা, আর ফ্লো চার্ট হিসাবে লিখে দিবা ইরিভার্সিবলি বাইন্ড করবে সাইক্লোঅক্সিজেনেজ এনজাইমকে। দেন হচ্ছে ওটাই যেন তোমাদের থ্রম্বোক্সিন A2 কে ফর্ম হইতে দিবে না, দেন ইনহিবিটস প্লেটলেট এগ্রিগেশন, দাস অ্যান্টিপ্লেটলেট এফেক্ট। তো এটাই তোমরা মনে রাখবা। দেন হচ্ছে ইন্ডিকেশনস এবং অ্যাডভার্স এফেক্ট খুব ইম্পর্টেন্ট, আমি তো বলে দিচ্ছি। ইন্ডিকেশনস তোমরা খুবই সোজা হিসাবে এবং খুবই কমনলি তোমরা মনে রাখতে পারবা, যেটা আমি ভাগ করে দিচ্ছি। সিভিএস ইন্ডিকেশনস হচ্ছে মাইকার্ডিয়াল ইনফাকশন, আনস্টেবল অ্যাঞ্জাইনা, দেন হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এই কয়েকটা। দেন হচ্ছে যেটা সিএনএস ইন্ডিকেশন, সিএনএস আমি বলি নাই, সিএনএস ইন্ডিকেশনও স্ট্রোক এবং ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। তোমরা এটা ইউজুয়ালি হচ্ছে সবই ক্ষেত্রে তোমরা, যেমন যদি ক্লোপিডোগ্রেলও যদি আছে, ক্লোপিডোগ্রেল টিক্লোপিডিন, এগুলা ওই এডিপি রিসেপ্টর ইনহিবিটরি বলছি না, তো ওখানে তোমরা এই সেম জিনিস লিখতে পারবা। এটাই যেগুলো আমি বলতেছি, এমআই, মাইগ্রেন ইনফাকশন, আনস্টেবল অ্যাঞ্জাইনা এবং সিএনএস কিছুটা লিখে দিবা। দেন যেটা থ্রোম্বো এম্বোলিক ডিসঅর্ডার করে হেডিং করে, দেন ওখানে হচ্ছে সিস্টেমিক এম্বোলিজম, পালমোনারি এম্বোলিজম, দেন ডিপ ভেন থ্রোম্বোসিস। এটা এখানে ওখানে মানে আলাদা হিসাবে পড়া কোনো দরকার নাই, তোমাদেরকে একটু সহজ করে দিছি আমি। তো এরকমই তোমরা মনে রাখতে পারবা। যদি কিছু এক্সট্রা লিখতে চাও আর একটু ভালো নম্বর পেতে চাও, দেন লো ডোজ অ্যাসপিরিনে একটা এক্সট্রা ইন্ডিকেশন তোমরা মনে রাখতে পারবা, যেহেতু করোনারি কোনো সার্জারি করার আগে খুবই ইউজ হয়, যেমন করোনারি আর্টারি বাইপাস সার্জারি, যেন করোনারি আর্টারি স্টেন্টিং। মানে এই জিনিসটা হচ্ছে এটা সার্জিক্যাল প্রসিডিউর। ওখানে হচ্ছে আমরা হচ্ছে কোনো স্টেন্টিং মানে কি, ওখানে একটা পাইপ মতো বসাই দিয়ে একটু ব্লাড ভেসেলকে, যেটা ন্যারো হয়ে বসে আছে, যেটা ব্লক করে দিছে এম্বুলাস, ওখানে আমরা একটু ওয়াইড করে দিব। তো ওই টাইমও আমরা ইউজ করতে পারি, যদি তোমাদের মনে রাখা যায় আর কি, এগুলা মনে রাখতে পারবা। দেন হচ্ছে এইগুলা তো ইন্ডিকেশন বলে দিচ্ছি, এটা ইন্ডিকেশন
এটা অলমোস্ট সবার জন্যই হবে। দেন যেটা সাইড এফেক্ট এখানে ইম্পর্টেন্ট সাইড এফেক্ট হচ্ছে, এটাও তোমরা খুবই কমনলি আইদার ইটস ফর অ্যান্টিপ্লেটিলেট ড্রাগ আর হচ্ছে যেটা ফিব্রিনোলাইটিক আমরা যখন আগে পড়বো ওটার জন্য, এই দুইটাই জন্য সাইড এফেক্ট খুবই কমন। তোমরা আলাদাভাবে কোনো মনে রাখার দরকার নাই, আমি খুবই সোজা হিসাবে তোমাদেরকে অ্যাট ওয়ান্সে আমি পড়াইতে চেষ্টা করতেছি। আর হেপারিন জন্য একটু ওখানে একটু কিছুটা সাইড এফেক্ট কিছুটা এক্সট্রা আছে, কিন্তু এইগুলাও লিখতে পারবা। প্লাস যদি তোমরা মনে রাখতে পারো তাহলে এক্সট্রা গুলা ওখানেও মনে রাখা যায়। তো আমি বলি যেটা কমন সবের ক্ষেত্রে এটা হচ্ছে সাইড এফেক্ট। সো তোমাদেরকে ভাগ করতে হবে এখানেও। প্রথমে ব্লিডিং, ব্লিডিং তো লিখবা কেন একটু বুঝো। এখানে তো আমরা যেটা থ্রোম্বাস আর হচ্ছে ক্লটকে আমরা ভেঙতেছি, তাই না? তো ভেঙলে কি হবে, আমরা ভেঙতেছি মানে ব্লাড ফ্লো কে ইনক্রিজ করতেছি, মানে ব্লাড ফ্লো যেটা আমরা নর্মাল অবস্থায় রাখার চেষ্টা করতেছি। তো যদি আবার একটু বেশি কাজ করে, আবার হচ্ছে ড্রাগ একটু ভালোভাবে যদি ফ্লোকে মেনটেন না করতে পারে, তো ব্লিডিং হইতে পারে। এটা সবাই ক্ষেত্রে হবে, জি ব্লিডিং আপু। হবে একটা, প্রথমে ওটাই লিখবা। দেন হচ্ছে যেটা হচ্ছে যেটা খুবই কমন প্রিয় তোমাদের সব ক্ষেত্রে তোমরা মনে রাখতে পারবা, জিআইটি ডিস্টারবেন্সেস করে, না হলে জিআইটি সাইড এফেক্ট করে তোমরা, যেটা নজিয়া, ভমিটিং, ডায়রিয়া, এটাও সবের ক্ষেত্রে হবে। যদি একটা এক্সট্রা যোগ করতে চাও অ্যাবডোমিনাল ডিসকমফর্ট, এটা একটু অ্যাড করে দিতে পারবা। দেন হচ্ছে সিএনএস হচ্ছে হেডেক, ডিজিনেস, ডিজিনেস আর গিডিনেস একই জিনিস, তোমরা একটু আলাদা করে লিখতে পারো, আর হচ্ছে কোনো একটা দিতে পারবা। এই এইরকম যদি যদি তোমরা মনে রাখতে পারো, এটা সবের ক্ষেত্রে হবে। সিএনএস সিএনএস সাইড এফেক্ট, দেন হচ্ছে যেটা ব্লিডিং হবে, দেন হচ্ছে এইগুলা আমি যেটা বলছি, দেন যেটা এইরকম অ্যাটলিস্ট লিখলে খুবই মনে রাখতে পারবা। দেন একটা যেটা এক্সট্রা হচ্ছে যেটা কি হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন তোমরা পড়ছো। সো হাইপার সেন্সিটিভ রিয়াকশনও তোমরা লিখে দিতে পারবে। এটা স্পেশালি যেটা ওখানে আসবে, যেটা হেপারিন আমরা বলবো, যেটা অ্যান্টি কোয়াগুলেন্টে, ওখানে তোমরা হচ্ছে অ্যাড করতে পারো। কেন কি এটা হেপারিন একটু মনে করো জেনারেল ফার্মাকোলজিতে ওখানে আমরা হচ্ছে হেপারিন কি বলছি, ওটা হচ্ছে এটা সিনথেটিক, এটা হচ্ছে আমরা পিগ না হলে বিফের ইন্টেস্টাইন আর ওনাদের ওই অর্গান থেকে ইউজ করি, আমরা হচ্ছে ওখান থেকে অ্যাকচুয়ালি তৈরি করা হয়। সো ওখান থেকে তৈরি করার জন্য কি হয়, আমাদের বডিতে একটু ক্রস রিয়াকশন হইতে পারে, এই জন্য ওখানে আমরা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনটা অ্যাড করবো। হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনে হেডলাইন করে ওখানেও কিছুটা, যেমন র্যাশ, এলার্জি, অট্রিকারিয়া, এগুলা তোমরা হচ্ছে একটু লিখে দিলে একটু বেশি, ফিভার, এরকম যেটা জেনারেল সিমটম গুলো থাকে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনে, তো এটা একটা এক্সট্রা যোগ করে দিতে পারো। বাকিটা ওই সিএনএস, জিআইটি এবং ব্লিডিং যেটা বলছি, ওটা সবের ক্ষেত্রে জি তোমরা আপু। হচ্ছে কমনলি লিখে দিতে পারবা। দেন হচ্ছে এটা বলছি। আর একটা জিনিস তোমাদেরকে যেটা মনে রাখতে হবে, অ্যাসপিরিনের ক্ষেত্রে, অ্যাসপিরিনের ক্ষেত্রে হেমোরেজ তো থাকবেই, হেমোরেজ এবং আর ব্লিডিং যে কিছু লিখতে পারবা থাকবে, কিন্তু এখানে স্পেসিফিক্যালি গ্যাস্ট্রিক হেমোরেজটা বেশি করে, তোমরা এটা একটু মনে রাখো। এটা গ্যাস্ট্রিক হেমোরেজ আর গ্যাস্ট্রিক ইরিটেশন আর গ্যাস্ট্রিক পারফোরেশন করতে পারে। সো এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। এটা হচ্ছে যেটা ব্লিডিং পেপটিক আলসার ডিজিজ, অ্যাক্টিভ ব্লিডিং যদি পেপটিক আলসার ডিজিজ থাকে, আমরা ওখানে দিবই না, এটা খুবই কন্ট্রা ইন্ডিকেশন। তো এটা তোমাদের হচ্ছে ওখানেও যেটা এমসিকিউ হিসাবেও আসতে পারে, না হলে হচ্ছে এটা ইন্ডিকেশন আর কন্ট্রা ইন্ডিকেশনের মধ্যে তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, যেটা সাইড এফেক্ট হিসাবে। তো আমরা ওখানে দিব না। আর হচ্ছে অ্যাজমাতেও এটা দেওয়া যাবে না। আর ওয়েরাজ আমরা আমরা হচ্ছে ক্লোপিডোগ্রেলে ওখানে হচ্ছে সবকিছু ইন্ডিকেশন আসবে যেগুলো আমি বলছি, যেটা সিএনএস ইন্ডিকেশন, সিভিএস ইন্ডিকেশন, আর যেটা থ্রোম্বোএম্বলিক, কিন্তু ওখানে একটা এক্সট্রা এক্সট্রা যেটা হবে, যদি মাইগ্রেন ইনফেকশন অলং উইথ ব্রঙ্কিয়াল অ্যাজমা আর হচ্ছে পেপটিক আলসার ডিজিজ থাকবে, ওখানে আমরা কি দিব, ক্লোপিডোগ্রেলটা দিব, যেটা এডিপি রিসেপ্টর ইনহিবিটর। আমরা লোডোজ অ্যাসপিরিন দিবই না, ওটা একটু মনে রাখো। ওটা দুইটা ইন্ডিকেশন ওখানে এক্সট্রা হবে, বাকিটা সেম যেটা অ্যাসপিরিন জন্য পড়তেছো ওইগুলাই হবে। দেন এইগুলা হচ্ছে অ্যাসপিরিন জি আপু। থেকে। এখন টিক্লোপিডিন আর যেটা ক্লোপিডোগ্রেল, এতে এগুলাও তোমাদের মেকানিজম অফ অ্যাকশন একটু লাগবে। এটা খুবই সোজা, যেটা হচ্ছে এটা বাইন্ড করবে এডিপি রিসেপ্টর অন প্লেটলেট, দেন ইনহিবিটস দি বাইন্ডিং অফ দি এডিপি অন দি এডিপি রিসেপ্টর, দেন আলটিমেটলি ইট ইনহিবিটস দি প্লেটলেট এগ্রিগেশন। এই কয়েকটা ওই ফ্লো চার্ট মধ্যে লিখলে এটা এখানে হয়ে যাবে। আর যেটা ইন্ডিকেশন তো আমি বলে ফেলছি অলরেডি, এবং সাইড এফেক্টও বলেই ফেলছি। কমন হবে সবের ক্ষেত্রে। এখানে যদি হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন কি একটু আলাদা নাম আছে এখানে, যেটা স্টিভেন জনসন সিনড্রোম, এটা খুব একটু তোমাদের জন্য একটু টফ হইতে পারে। এখানে শুধু হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন লিখলেই চলবে, যদি কারো মনে রাখতে পারে আর কি, তাহলে ইটস ভেরি গুড, আদারওয়াইজ ইটস ওকে। তোমরা হচ্ছে যদি হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনই লিখলেও এটা চলবে। তো এটা হচ্ছে ক্লোপিডোগ্রেলও বললাম, আর বাকিটা তো কিছু নেই না মনে হয়, অ্যান্টিপ্লাটিলেট শেষ করছি।
জি আপু, আমাদের অ্যান্টিপ্লাটিলেট মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে, এখান থেকে আর কিছু নেই, আমরা পরের টপিক শুরু করতে পারি। আর আচ্ছা আমি একটু বলে দিই, কারোর যদি অ্যান্টিপ্লাটিলেট থেকে কোনো প্রশ্ন থাকে তারা লাইভে প্রশ্ন করতে পারেন কমেন্টে, আপু বলে বলে দিবে বা বুঝিয়ে দিবে। আমরা নেক্সট টপিকে চলে যাই, আপনারা প্রশ্নটা কমেন্টে দিয়ে দিন। আচ্ছা। জি আপু, আমরা দেন এখন অ্যান্টিকোয়াগুলেন্ট যেটা ড্রাগ গুলা এটা শুরু করি। এখানে যদি তোমাদেরকে নেম অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ আর হচ্ছে ক্লাসিফাই যা কিছু হিসাবে কোশ্চেন আসুক না কেন, তোমরা এরকম লিখবা, যেটা হচ্ছে আমরা এটা ব্রডলি ক্লাসিফাই করি, যেটা হচ্ছে ইন ভিভো এবং ইন ভিট্রো। প্রথমে ইন ভিট্রোটা বলি। ইন ভিট্রো মানে কি? ভিট্রো মানে আসলে একটা, এটা ল্যাটিন ওয়ার্ড থেকে আছে, এটা মানে হচ্ছে ইন গ্লাস, মানে আমরা গ্লাস ইউজ করতেছি এখানে। ইন ভিট্রো মানে আউটসাইড দি বডি আমরা ইউজ করতেছি। এটা তোমরা খুবই ফার্স্ট ইয়ারে তোমরা অনেকবার এটা প্র্যাকটিক্যাল করেই আসো। একটু রিকল করো, যেটা ইএসআর টিউবে আমরা দিতাম না, ওই ব্লাড আমাদের শরীরেই তো ব্লাড ওখানে, কিন্তু আমাদের শরীরে বাইরে আছে ওটা। ওখানে ওটা হচ্ছে কোয়াগুলেট না হওয়ার জন্য আমরা ওখানে অ্যান্টিকোয়াগুলেন্ট দিতাম। 3.8% সোডিয়াম সাইট্রেট খুব কমনলি আমরা ওটা ইউজ করতো। ওখানে এখানে ওটাই হচ্ছে এখানে চলে আসবে। ওখানে ক্যালসিয়াম চিলেটিং এজেন্টে 3.8% সোডিয়াম সাইট্রেট আমরা ইউজ করতাম। আবার সোডিয়াম অক্সালেটও দেওয়া যাইতো, ওখানে আমরা পড়ছিলাম। তো ওইগুলাই হবে। আর হচ্ছে হেপারিন তোমরা দুই দিকে লিখতে পারো। হেপারিন আমরা ইন ভিভো দেওয়া যায় এবং ইন ভিট্রো। ইন ভিভো মানে কি? আমাদের বডিতে ডিরেক্টলি ঢুকানো। আর ইন ভিট্রো মানে হচ্ছে যেটা আউটসাইড দি বডি, মানে আমাদের গ্লাসে দিচ্ছি, যেমন ইএসআর টিউবে আমরা দিচ্ছি, ওইগুলা হচ্ছে ইনভিট্রো। সো ইনভিট্রোতে এই ক্যালসিয়াম চিলেটিং এজেন্টের মধ্যে 3.8% সোডিয়াম সাইট্রেট এবং সোডিয়াম অক্সালেট, এই কিছুটা লিখলে হবে। দেন হেপারিনও লেখা যায় এখানে। দেন এখন আছে ইনভিভো, এটাই খুবই ইম্পর্টেন্ট। যেটা ইনভিভো দিয়ে আবার তোমরা হচ্ছে এটা হচ্ছে ভাগ করে ফেলবা, যেটা প্যারেন্টালি কি কি দিই আমরা, আর এবং হচ্ছে যেটা ওরালি আমরা কি কি দিই। সো ওরালি খুব দুইটাই আছে, ওটা একটু বলে দিই, ওয়ারফেরিন এবং ডাইকোমারল। তো এটা দুইটা মনে, ওয়ারফেরিন অ্যাটলিস্ট মনে রাখো, যদি ওটা যেটা মনে না থাকলেও সমস্যা নেই, ওয়ারফেরিনটা মনে রাখো। দেন হচ্ছে যেটা প্যারেন্টালি আমরা দিই, প্যারেন্টালিও আবার ভাগ আছে, যেটা ইনডিরেক্ট থ্রোম্বিন ইনহিবিটর এবং ডিরেক্ট থ্রোম্বিন ইনহিবিটর। এর আগে থ্রোম্বিনটা কি একটু জানেনি, যেটা হচ্ছে প্লেটলেট অ্যাগ্রিগেশন হয়েছে। হ্যাঁ, এখন এখন হচ্ছে ক্লট তৈরি হওয়া লাগবে। ক্লট তৈরি হওয়ার জন্য যেটা ফিব্রিনোজেন হবে, ফিব্রিনে কনভার্ট করা লাগে। তো ফিব্রিনোজেনকে ফিব্রিনে তৈরি করবে হচ্ছে থ্রোম্বিন। থ্রোম্বিন একটা হচ্ছে আমরা বেসিক্যালি এটা হচ্ছে একটা ক্লটিং ফ্যাক্টরি, যেটা ক্লটিং ফ্যাক্টর 2 আছে না, তো ওটাই আমরা ধরে নিতে পারি। দেন হচ্ছে এটা একটা এনজাইম, এটা হচ্ছে এটা পরবর্তী যখন আমরা পড়বো যেটা অ্যান্টিফিব্রিনোলাইটিক ড্রাগ, ওখানে আমরা পড়বো ইট ইজ যেটা অ্যাপ্রোটিনিন সালফেট। ওটা হচ্ছে ওখানে বলা আছে, তোমাদের হয়তো গাইডে তোমরা পাইছো আর তোমরা হয়তো বুঝতে পারো না ওটা। ইট ইজ আ সেরিন প্রোটিয়েজ ইনহিবিটর করে নামে একটা কথা আছে। সেরিন প্রোটিয়েজ মানে হচ্ছে এই থ্রোম্বিনকেই বলা হয়েছে, ওটা থ্রোম্বিনকেই ও হচ্ছে যেটা ইনহিবিট করবে। তো সেরিন মানে হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিড, আর প্রোটিজ মানে একটা এনজাইম। থ্রোমিন একটা এনজাইম। সিম্পলি যদি বুঝতে চাও, থ্রোমিন একটা এনজাইম যে হচ্ছে কোয়াগুলেশন করার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট। আর যেটা অ্যান্টিকোয়াগুলেন্ট গুলা কি করতেছে, এটাকে যেটা ডিরেক্টলি ইনহিবিট, মানে ওখানেই তোমরা হচ্ছে থ্রোমিনকেই মানে ডিরেক্টলি যদি ইনহিবিট করি, তাহলে ওখানে হবে ডিরেক্ট থ্রোমিন ইনহিবিটর ড্রাগ গুলা। এখানে ওই কয়েকটা আছে, হিরোডিন, বিভ্যালিউরিডিন। তো এই দুইটাই তোমরা মনে রাখতে পারো। দেন যেটা ইনডিরেক্ট থ্রোম্বিন ইনহিবিটর, ইনডিরেক্ট মানে কি? এটা হচ্ছে থ্রোম্বিনে ডিরেক্টলি কাজ করতেছে না, কিন্তু থ্রোম্বিন অ্যাক্টিভিটিকেও কমা দিচ্ছে, এই জন্য কমাই দিচ্ছে। তো এটাই হচ্ছে ইনডিরেক্ট থ্রোম্বিন ইনহিবিটার্স। এখানে খুবই এটা ইম্পর্টেন্ট ড্রাগ হেপারিন, এখানে তোমরা পড়বে। হেপারিনে আবার দুইটা ভাগ আছে, যেটা রেগুলার আর স্ট্যান্ডার্ড হেপারিন আমরা যেটা ইউজ করি ফ্রিকুয়েন্টলি, ওটা এখানে এটাকে আনফ্র্যাক্সিনেটেড হেপারিনও বলা হয়। আনফ্র্যাক্সিনেটেড মানে এটাকে আমরা ভাগ করতেছি না, এটা একটু একটা বড় একটা হেপারিন, মানে বড় মলিকুলার ওয়েট থাকবে এটার। আর যেটা ফ্র্যাকশনেটেড হেপারিন মানে ওই আনফ্র্যাকশনেটেড কে, ওই বড় জিনিসকে আমরা ভাগ করে ফেলতেছি, ভাগ করে আমরা ফ্র্যাকশন হিসাবে আমরা ইউজ করতেছি, এই জন্য ও ছোট ছোট মলিকুলার ওয়েট থাকবে। এই জন্য এটাকে আমরা বলতেছি লো মলিকুলার ওয়েট হেপারিন। সো এই দুইটা লো মলিকুলার ওয়েট হেপারিন কয়েকটা নাম আছে, ইনোক্সাপ্যারিন। তো এই কয়েকটা নাম তোমরা মনে রাখতে পারবা যদি মনে থাকে। দেন যেটা পেন্টাস্যাকারাইড একটা আছে না, ওটাও তোমরা ফোন্ডা কি আছে না একটা, ফোন্ডা প্যারিনক্স। হ্যাঁ, ফোন্ডা প্যারিনক্স, ফুড পান্ডা করে তোমরা একটু ওরকম নিমোনিক করে মনে রাখতে পারবা। সো ফোন্ডা প্যারিনক্স হবে এখানে। এই কয়েকটা নামগুলা মনে রাখবা। দেন মেকানিজম অফ অ্যাকশন খুবই ধরা হয়, যেটা হেপারিনে কিভাবে এটা অ্যান্টিকোয়াগুলেন্ট হিসাবে কাজ করে আমরা তো ডিসকাস করেই ফেলাম। এটা ডিরেক্টলি থ্রোম্বিনকে যেটা ইনহিবিট করবে না, কিন্তু ইনডিরেক্টলি কাজ করবে। এখন ক্লিয়ার হবে কেন ইনডিরেক্ট আমরা বলতেছি। এটা কি করবে হচ্ছে যেটা অ্যান্টিথ্রোম্বিন 3 আমাদের শরীরে ইন্ডোজিনিয়াসলি আছে, মানে আমাদের
আমি খুবই আগে ক্লাসগুলাতেও বলছি, আমাদের বডিতে হচ্ছে প্রত্যেক জিনিস ব্যালেন্সে থাকার লাগবে, মানে প্রত্যেক জিনিসই হচ্ছে একটা বেশিও হয়ে যাবে না, আবার কমও হয়ে যাবে না। সো যেটা এটা প্ল্যাটিলেট এগ্রিগেট হচ্ছে আর ক্লট ফর্মেশন হচ্ছে, ওটাও হচ্ছে একটা যদি আমাদের কোনো আঘাত পাই আমরা, তাহলে ওখান থেকে ব্লাড লস না হওয়া, এই জন্য হচ্ছে সৃষ্টিকর্তা আমাদেরকে এই মেকানিজমটা আমাদের বডিতে দিছে। ওখানে হচ্ছে প্লেটলেটটা এগ্রেড হবে এবং ক্লট ফর্মেশন হবে, আর আমাদের বডি থেকে রক্ত বের হবে না, এটাই জন্য আমাদের বডিতে একটা মেকানিজম দিছে। বাট যদি কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশন হয়ে যায়, যেমন মায়োকার্ডিয়াল ইনফার্কশন, ওখানে আর স্ট্রোক, এখানে কি হয়, জমা হয়ে থাকে, এমনিও আটকা পড়ে থাকে উইদাউট এনি লাইক ইনজুরি, আর কোনো আঘাত না পাইলেও এমনি হচ্ছে ওখানে আটকায় যায়। সো এখানে হচ্ছে এটাকেই আমাদের উদ্দেশ্য হচ্ছে এদেরকে মানে ভেঙা। আর যেটা অ্যান্টিথ্রোমিন হচ্ছে নর্মালি, যেটা যদি নর্মাল আমরা কথা করি, তো নর্মালি যদি ওই ক্লট ফর্মেশন হওয়ার পরে যখন আমরা আঘাত পাই, এমনি আবার তো ব্লাড ফ্লো হওয়াতে লাগবে, এই সবসময় তো এইরকমই ক্লট অবস্থায় থাকবে না, আবার ওই হিলিং হবে, আবার ব্লাড যেটা ওখানে হচ্ছে যেটা অ্যান্টিথ্রোমিন আমাদের বডিতে নর্মালি থাকে, যেটা অগেনস্ট থ্রোম্বিন কাজ করা হয়, অ্যান্টিকোয়াগুলেন্ট হিসাবে নর্মালি আমাদের শরীরে কাজ করে। কিন্তু যদি কোনো প্যাথোলজি থাকে তো হলে আমরা হেপারিন ইউজ করবো। হেপারিন যদি আমরা অ্যান্টিথ্রোম্বিন 3 সাথে দিই, ও হচ্ছে আরো বেশি ওকে মোর পাওয়ারফুল করে দিবে, মোর পোটেন্ট করে দিবে, মোর মানে ওর অ্যাক্টিভিটিটা 10,000 টাইম ওকে ইনক্রিজ করে দিবে। এটা এটা হচ্ছে হেপারিন অ্যান্টিথ্রোম্বিন 3 কমপ্লেক্স তৈরি হবে। এইগুলা কি করবে হচ্ছে যেটা যেটা প্রোটিয়েজ গুলাকে কি করবে, ইনহিবিট করে দিবে, যেটা 2, 7, 9, 10 গুলা ক্লটিং ফ্যাক্টর আছে না, ওদেরকে হচ্ছে ইনহিবিট করে দিবে। ওরা যদি অ্যাক্টিভেশন না হইতে পারে, দেন হচ্ছে আলটিমেটলি কোয়াগুলেশনটা হবে না, যে অ্যান্টিকোয়াগুলেন্ট এফেক্টটা তৈরি করবে। এটা সিম্পলি জি আপু। অ্যান্টিথ্রোমিন সাথে 3 সাথে বাইন্ড করবে, এবং ওর যেটা ওর কাজটাকে ইনক্রিজ করে দিবে। যেটা অ্যান্টিথ্রোমিন, নামে তো বলা আছে অ্যান্টিথ্রোমিন, থ্রোমিনের অগেনস্ট কাজ করবে। থ্রোম্বিনের অপোজিট। জি হুম। আপু। তো হেপারিন হচ্ছে ওর অ্যাক্টিভিটিটাকে খুবই ইনক্রিজ করে দিবে, আলটিমেটলি যেটা আমাদের বডিতে ক্লটিং এফেক্টটা তৈরি হবে না, অ্যান্টিকোয়াগুলেন্ট হিসাবে কাজ করবে। আবার এখানে কিন্তু হেপারিন আলাদা হয়ে যাবে, এন্ড যেটা অ্যান্টিথ্রোমিন 3 কমপ্লেক্স আছে, আবার আমরা এটা হেপারিনকে ইউজ করতে পারি। দেন আর বাকিটা যেটা ইনহিবিশন অফ ক্লটিং ফ্যাক্টর, ওটা অ্যাকশন হিসাবে করবে। ইজ ইট ক্লিয়ার? জি আপু। জি আপু, ক্লিয়ার। আচ্ছা, এটাই মেকানিজম অফ অ্যাকশন। আর এবং যেটা ইন্ডিকেশন, ইন্ডিকেশন তো আমি অলরেডি বলে ফেলছি, এটা আগেই বলে ফেলছি, এটা সবাই জন্য কমন ইন্ডিকেশন। তোমরা এখানে তোমাদের মনে হয় গাইডে এই একটা হিসাবেই আছে, কিন্তু তোমরা ভাগ করে জি দেখতে পারবা, যেটা আমি অলরেডি বলে ফেলছি। এটা অ্যাজ এ হোল চ্যাপ্টারই আমি কভার করছি, তোমাদের এটা অ্যাজ মাচ অ্যাজ ইজি লাইক আমি করতে চেষ্টা করছি। তোমরা ওই সিভিএস ইন্ডিকেশন, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, অনস্টেবল অ্যানজাইনা, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন এবং থ্রোম্বোএম্বোলিক ইন্ডিকেশনে ডিভেন থ্রোম্বোসিস, দেন ডিভিটি লিখবা না, হ্যাঁ, ফুল ফর্ম লিখতে হবে। অবভিয়াসলি আমি টাইম এন্ড অ্যাগেন বলছি খুবই জি আপু, ফ্রিকোয়েন্টলি, ডিবেট ফুল থ্রোম্বোসিস ফর্মটা লিখতে লিখতে হবে, হবে। শর্ট ফর্ম লেখা যাবে না। হ্যাঁ, জি দেন আপু। হচ্ছে যেটা সিস্টেমিক এম্বোলিজম, পালমোনারি এম্বোলিজম, এগুলাতে ইউজ হয়। দেন হচ্ছে স্ট্রোক ইউজ হয়, সিরিয়াস ইন্ডিকেশন করে সিস্টেম অনুযায়ী তোমরা ভাগ করে নিতে পারবা, ওটা করলে খুবই ভালো হবে। দেন সাইড এফেক্টও বলে জি ফেলছি, আপু। ব্লিডিং আসবে অবশ্যই, ফার্স্টে আসবে। সিএনএস ইন্ডিকেশনও বলেই দিয়েছি, যেটা সিএনএস হেডেক, এর আসবে, ডিজিনেস এবং সিভিএস এর কিছু আসবে। হ্যাঁ, দেন হচ্ছে জিআইডিও সব ক্ষেত্রেই তো তোমরা ওইগুলাই ঢুকাও, তাই না? তো এখানে অবশ্যই ওখানে জি এটাও আপু। অ্যাড করে দিবা, নজিয়া, জি আপু, ভমিটিং, নশিয়া ডায়রিয়া, ভমিটিং। আর হ্যাঁ, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট গুলা। কিন্তু এখানে যেটা আমি বলছিলাম এক্সট্রা তোমরা মনে রাখতে পারলে আর কি, তোমরা অ্যাড করতে হবে হেপারিনের জন্য থ্রোম্বোসাইটোপেনিয়া এবং থ্রোম্বোসিস। এটা এখানে করে, থ্রোম্বোসাইটোপেনিয়া খুবই একটা ইম্পর্টেন্ট সাইড এফেক্ট। তোমরা এটা একটাই তোমরা মনে রাখতে পারবা যদি চেষ্টা করো, একটু প্র্যাকটিস করো, তাহলে জি আপু। থ্রোম্বোসাইটোপেনিয়া এবং থ্রোম্বোসিসটা তোমরা এখানে ওই যেটা সিবিএসই সাইড এফেক্ট মধ্যে তোমরা হচ্ছে এটা ঢুকাই নিতে পারবা, যদি সিস্টেম অনুযায়ী তোমরা ভাগ করতে চাও, তাহলে এই দুইটা একটু খেয়াল রাখবা। দেন এই সাইড এফেক্টও বলে দিছি। দেন এখন কি অ্যাডভার্স এফেক্ট আর সাইড এফেক্ট এইগুলাই হবে। জি আপু, দেন আর রেসিপ্রোক। কিছু লিখে পারিনি, না এগুলা তো না। আপু, আর আর হ্যাঁ, কিছু একটা বলেন। একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা অলরেডি হেপারিন। জেনারেল ফার্মাকোলজিতে ডিসকাস করছি, হেপারিন আমরা ওরালি দিতে পারবো না। একটু মনে করো যারা জেনারেল ফার্মাকোলজি ক্লাস করছে, না হলে এখন একটু মনে জি রাখো আপু, তোমাদের প্যান্ট্রালি দিব ওখানে না। একটা নতুন কোয়েশ্চেন খুবই ফ্রিকোয়েন্টলি ধরা হচ্ছে এখন, যেটা নেম সাম ড্রাগস দ্যাট ক্যানট বি গিভেন ওরালি। তো আমি ওখানেই বলছিলাম তোমরা হেপারিন এবং ইনসুলিন, এই দুটা খুবই একটা ইনসুলিন। কমন জি ড্রাগ। আপু। আর আমরা এখানে মনে রাখতে হচ্ছে যেহেতু মানে এখানেও তোমাদেরকে ধরতে পারি, আচ্ছা বলো হেপারিন আমরা কি কি ফর্মে দিতে পারি। তো তোমরা যদি বলেই ফেলো ওরালি, তাহলে এটা খুবই একটা ব্লান্ডার মিস্টেক হবে, আর টিচাররা খুবই মাইন্ড করতে পারে। তাহলে তোমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, ওখানেও মনে রাখতে জি হবে। তো আপু। তোমরা হচ্ছে এই এক্সাম্পলটাই মনে রাখো, এটাই খুবই সোজা। কেন দেওয়া যাবে না, যদি
ওখানে মনে হয় এক্সপ্লেনেশন হিসাবে চলে আসে তোমাদের প্রফে। জি তো আপু। ওখানে মনে রাখতে হবে কেন দেওয়া যাবে না, বিকজ এটা হচ্ছে একটা পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড মানে একটা কার্বোহাইড্রেট সিম্পলি যদি বলি। সো আমরা তো বায়োকেমিস্ট্রিতে পড়ে আসি যেটা পলিস্যাকারাইড কার্বোহাইড্রেট গুলো আমাদের বডিতে তো কি করে অনেকগুলো এনজাইম আছে, অ্যামাইলেজ আছে, যেটা হচ্ছে এটাকে ডাইজেস্ট করে ফেলে। তো যদি আমরা ওরালি খাই আমাদের স্টমাকে যেটা ইন্টেস্টাইনে যে এনজাইম গুলো আছে ওরা হচ্ছে অ্যামাইলেজ এনজাইম যেটা আছে ওরা দিয়ে ডাইজেস্ট হয়ে যাবে, তো আলটিমেটলি ও কাজ করতে পারবে না। So it's a polysaccharide which is digested by amylase if taken orally, so we cannot even eat orally. এবং এটা হচ্ছে ইন্ট্রামাসকুলারলিও দেওয়া যাবে না, এটা হচ্ছে হেমাটোমা ফর্ম করে। হেমাটোমা মানে হচ্ছে ওই রক্ত জমা হয়ে পড়বে ওটাই। জি আপু, ব্লাড ক্লট। সো আমরা এটা হচ্ছে সাবকিউটানিয়াসলি এবং হ্যাঁ এবং ইন্ট্রাভেনাসলি আমরা এগুলা হচ্ছে আমরা দিতে পারি। তো আর এখানে খুবই একটা ইম্পর্টেন্ট যেটা লো মলিকুলার ওয়েট হেপারিন এবং হচ্ছে যেটা স্ট্যান্ডার্ড রেগুলার আর আনফ্র্যাকশনেটেড হেপারিন। ডিফারেন্স। এটা তোমাদের আমি ডিফারেন্স হিসাবে এটা ডিফারেন্স হিসাবে বলি। তোমরা যদি ডিফারেন্স একটু ভালোভাবে শুনো আর একটু বুঝতে চেষ্টা করো, যদি এই দুইটা আলাদা শর্ট নোট হিসাবে আসলেও আদারওয়াইজ তোমাদের একটা কোয়েশ্চেন আছে অ্যাডভান্টেজেস অফ লো মলিকুলার ওয়েট হেপারিন ওভার জি আপু, স্ট্যান্ডার্ড এটা আর একটা রেগুলার আছে। হেপারিন। এই তিনটাই কোয়েশ্চেন তোমরা হচ্ছে মোটামুটি দিতে পারবা যদি এই ডিফারেন্সটা তোমরা একটু বুঝতে চেষ্টা করো, একটু ভালোভাবে শুনো। এখানে যেটা আমি আগেই বলছি যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর রেগুলার হেপারিন, এটাকে আরেকটা নাম হচ্ছে আনফ্র্যাকশনেটেড। মানে এটাকে আমরা ফ্র্যাকশন, ফ্র্যাকশন মানে কি ভাগ করা, তাই না? তো ফ্র্যাকশন ভাগ করতেছি না, করা, এটা জি একটা আপু। হ্যাঁ বড় জিনিস। তো এই জন্য মলিকুলার ওয়েট এখানে কি হবে, বড় হবে। তোমাদের বইগুলাতে আছে যেমন কতটা ওই 4500 না হলে 12000 এরকম করে তোমাদের মনে হয় দিয়া আছে যেটা নম্বর। আসলে জি এই আপু। নম্বর গুলা মনে রাখা যায় না আর একটু ভুলে যাবা। তো নম্বর লেখা কোনো দরকার নাই। মলিকুলার ওয়েট এখানে তোমরা লিখবা স্মল হবে, স্মল সাইজ, ওখানে হচ্ছে বিগ সাইজ আর গ্রেটার ইন সাইজ, এরকম তোমরা লিখতে পারো। এরকম লিখলে তোমাদের সোজা হবে। যেটা ফ্র্যাকশনেটেড, আর এখানে তো বলেই দিছে ফ্র্যাকশনেটেড আর হচ্ছে লো মলিকুলার ওয়েট, এখানে তো বলেই দিছে না লো মলিকুলার ওয়েট হেপারিন, যেটা LMW জি আপু। হেপারিন। সো জি এটা আপু, তো লো বলেই দিছে। সো মলিকুলার ওয়েট এখানে বলেই দিয়েছে। মলিকুলার ওয়েট হবে স্মলার, ওখানে হবে গ্রেটার, তোমরা এরকম লিখতে পারো। যদি লার্জার। জি হ্যাঁ আপু। নাম্বারটা মনে রাখতে পারো খুবই ভালো, আদারওয়াইজ ইটস ওকে, তোমরা হচ্ছে এইরকম লিখতে পারবা। দেন হচ্ছে যেটা সাইড চেইন গুলা ও কতটা আছে ওটাই আসলে মনে থাকে না, তোমরা ওই এখানে হচ্ছে স্মলার চেইন, ওখানে হচ্ছে একটু লঙ্গার চেইন, এরকম তোমরা লিখতে পারবা, এরকম সাজাইতে পারবা। দেন হচ্ছে এখানে একটু খেয়াল রাখো লো মলিকুলার ওয়েট তো নামতেই বোঝা যাচ্ছে না, একটু ওর সাইজটাও ছোট আছে এবং ও হচ্ছে হেপারিনটা যেটা চেইন গুলাও ছোট আছে। তো এই ছোট জিনিসটা কি করে একটু বেশি ঝামেলা করবে না, এটা সাইড এফেক্ট গুলা কম হবে। ঠিক সেই এখানেও ঠিক লো মলিকুলার ওয়েট যেটা হচ্ছে খুবই কম সাইড এফেক্ট করবে। যদি তোমরা অ্যাডভার্স এফেক্ট আর সাইড এফেক্ট গুলা বলতে চাও তো এখানে হবে খুবই লেস সাইড এফেক্ট, ওখানে মোর সাইড এফেক্ট। আর সাইড এফেক্ট কি কি তোমরা ভাগ যদি করতে চাও, যেমন ব্লিডিং কমপ্লিকেশন গুলা, অস্টিওপোরোসিস গুলা, এখানে এই সবগুলা কি হবে লো মলিকুলার ওয়েটে কম হবে। লেসার ইনসিডেন্স আর হচ্ছে লেসার ইন যেটা লেস হবে সাইড এফেক্টটা, ওখানে মোর হবে, এরকম তোমরা লিখতে পারবা। ওই যেটা থ্রোম্বোসাইটোপেনিয়া, ব্লিডিং কমপ্লিকেশন এবং অস্টিওপোরোসিস এইগুলা তোমরা ওখানে লিখে দিবা। এবং একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সব ক্ষেত্রে হচ্ছে অ্যাডভান্টেজেসই বেশি আছে লো মলিকুলার ওয়েটে, এই জন্য এটা আলাদা হিসাবে কোয়েশ্চেন আছে, তো তোমরা ডিফারেন্সে খুবই সোজা হিসাবে মনে রাখতে পারবা। দেন হচ্ছে যেটা আমরা আউট পেশেন্ট, এটা কমপ্লিকেশন যেহেতু কম আছে এবং এটা হচ্ছে যেটা অ্যাক্টিভেটেড পার্শাল থ্রোম্বোপ্লাস্টিন টাইম এপিটিটি যেটা বলা আছে, এটা প্রলং হবে না লো মলিকুলার ওয়েটে। এই জন্য আমরা হচ্ছে এটা মনিটরিং লাগবে না, ওখানে একটা কথা আছে না মনিটরিং নট রিকোয়ার্ড, ওখানে হচ্ছে রিকোয়ার্ড। তো এখানে কেন লাগতেছে না, কেন কি এখানে অ্যাক্টিভেটেড পার্শাল থ্রোম্বোপ্লাস্টিন টাইমটা ও তো বেশি প্রলং হবে না, কিন্তু হচ্ছে যেটা রেগুলার হেপারিন ওখানে প্রলং হবে। এই জন্য আমরা এখানে হচ্ছে মনিটরিং খুবই ইম্পর্টেন্ট। মনিটরিং নেসেসারি হওয়ার জন্যই আমরা হচ্ছে যেটা আউট প্যাশনে আমরা ইউজুয়ালি আমরা হেপারিন যেটা রেগুলার হেপারিন দিব না। এই জন্য ওখানে একটা পয়েন্ট আছে, আমরা হচ্ছে এখানে যেটা লো মলিকুলার ওয়েট হচ্ছে আমরা আউট প্যাশন হিসাবে দিতে পারবো, বাট ওটা হচ্ছে আমরা ইন প্যাশেন্ট হিসাবে দিব। এই জন্যই কেন কি মনিটরিং লাগতেছে। মনিটরিং মানে কি তোমাদেরকে এমনি দিয়ে ছেড়ে যাবো না, আমরা হচ্ছে দেখবো ওর কোনো কমপ্লিকেশন তৈরি হচ্ছে কি, ওর প্রথমিন টাইমটা দেখবো, আবার অ্যাক্টিভেটেড পার্শাল ক্লাস্টিং টাইমটা আবার বেড়ে গেছে কিনা, এই জন্য হচ্ছে ওখানে মনিটরিং ইম্পর্টেন্ট। এই জন্য আমরা ওখানে হচ্ছে ইনপেশেন্ট হিসাবে আমরা দিব। এই কয়েকটা মনে রাখলে তোমরা অ্যাডভান্টেজ হিসাবেও লিখে দিতে পারবা। এবং রুট, হ্যাঁ রুট আমরা লো মলিকুলার ওয়েট হচ্ছে বেসিক্যালি সাবকিউটেনিয়াস রুটেই আমরা দিই, এটা অ্যাডভান্টেজ তুমি লিখতে পারবা। এটা হচ্ছে এটা বায়োঅ্যাভেলেবিলিটিটা খুবই বেটার হবে যদি আমরা সাবকিউটেনিয়াসলি দিই। সো আর ওখানে কি হবে, ওখানে সাবকিউটেনিয়াসও দেওয়া যায় এবং
ইন্ট্রাভেনাস আমরা দিতে পারি। সো এই তোমরা এই আর প্লাজমা যেটা বাইন্ডিং প্রোটিন গুলা ওখানে হচ্ছে হাইলি বাউন্ড থাকে, যেটা রেগুলার হেপারিনটা ওটা একটা বড় কম্পাউন্ড না, তো ওটা বেশিক্ষণ ওটা বাইন্ড করতে পারে, আর এটা হচ্ছে লেস টাইম জন্য বাইন্ড করবে। তো এই কয়েকটা বলে দিছে, অ্যাডভান্টেজ চলে আসলেও এইরকম জি তোমরা আপু। সাজাইতে পারবা যে বেটার সাবকিউটানিয়াস অ্যাভেলেবিলিটি, লেসার সাইড এফেক্ট, লেসার ব্লিডিং কমপ্লিকেশন, lesser incidence of thrombocytopenia, osteoporosis is less, then হচ্ছে এখানে monitoring is not required, it can be given through outpatient department। এই তো চার অনেকগুলা হয়েছে তাই না, এইগুলা তোমরা হচ্ছে এই সাম আপ করে দিতে পারবা। ওই ডিফারেন্সটাই তোমরা যদি ভালোভাবে পড়বা তাহলে আলাদা যে কোনো কোয়েশ্চেন আসুক না কেন তোমরা খুব ইজিলি ফেস করতে পারবা। এটাও মনে হয় জি আপু, অ্যান্টিকোয়াগুলেন্ট। থ্যাংক ইউ আপু। হ্যাঁ, হোপ ইটস ক্লিয়ার। তো হেপারিন থেকে এই কয়েকটাই। এখন ওয়ারফারিন নিয়ে আসি। ওয়ারফারিনে ইম্পর্টেন্ট এটাও, যেটা মেকানিজম অফ অ্যাকশন একটু ধরা হয়, কিন্তু হেপারিন টাই বেশি মনে রাখতে হবে। এখানে ওয়ারফারিনটা কি করে হচ্ছে, এটা ওয়ারফারিন তো ওরালি আমরা দিচ্ছি, সো এটা হচ্ছে যেটা ওখানে আমরা পড়ছিলাম ওটা হচ্ছে ইনঅ্যাক্টিভেট করতেছে, যেটা 2719 কে হেপারিন, কিন্তু ওয়ারফারিনটা হচ্ছে তৈরি হতে দিবে না, এটা হচ্ছে ফর্মেশনই হতে দিবে না, যেটা ফর্মেশন হওয়ার জন্য একটা এনজাইম লাগবে, যেটা ভিটামিন কে ইপক্সাইড রিডাকটেজ, এটা হচ্ছে একটা এনজাইমের নাম। এই এনজাইমটা লাগে হচ্ছে যেটা অ্যাক্টিভেশন করার জন্য, হাইড্রোক্সিডেশন করার জন্য ওটা এনজাইম গুলা লাগে, কিন্তু এই এনজাইমকে ইনহিবিট করতেছে ভিটামিন কে ইপক্সাইড রিডাকটেজ ইনহিবিটর, এনজাইমকে হচ্ছে ইনহিবিট করতেছে। এই জন্য কি হাইড্রোক্সিলেশন হইতে পারবে না, ওই যেটা 2719 ভিটামিন কে ডিপেন্ডেন্ট, যেটা ক্লটিং ফ্যাক্টর, আমরা তো ফার্স্ট ইয়ার থেকেই পড়ে আছি ভিটামিন কে 2719 হচ্ছে ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর, এগুলাকে তৈরি হতে দিবে না, আলটিমেটলি হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট হিসাবে কাজ করবে। এগুলা তো একটা ইম্পর্টেন্ট ক্লটিং ফ্যাক্টর তাই না, তো এইগুলা ফর্মেশন না হইলে কি হবে, ক্লটিং হবে না, দেন আলটিমেটলি যেটা অ্যান্টিকোয়াগুলেন্ট হিসাবে এটা কাজ করবে। তো এটা ইম্পর্টেন্ট। আর এখান থেকে এই মেকানিজম অফ অ্যাকশন, দেন হচ্ছে যেটা যদি ইন্ডিকেশনস আর যেটা সাইড এফেক্ট ওটা কমনলি আমি বলে দিছি, এইগুলাই তোমরা এখানেও ইউজ করতে পারবা, এটাই হবে। দেন ওয়ারফেরিন থেকে হ্যাঁ একটু এখানে অ্যাডভার্স যেটা এফেক্ট হচ্ছে জি আপু। একটা দুই তিনটা, এটা খুবই ইম্পর্টেন্ট, ওখানে তোমরা একটু পড়ে আসছো, যেটা যেটা প্রেগনেন্সিতে আমরা কোনটা দিব, এরকম টিচাররা ভাইবাতে ধরবে। জি আচ্ছা আপু, অ্যান্টিকোয়াগুলেন্ট তোমরা ওয়ারফেরিন কোন অ্যান্টিকোয়াগুলেন্ট প্রেগন্যান্সিতে ইউজ করা হয়? কয়েকটা তুমি 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 বলছো, আচ্ছা বলো আমাকে, যেটা প্রেগনেন্সিতে কোনটা আমরা দিতে পারি এবং কোনটা আমরা দেওয়া যাবে না, আর কেন দেওয়া যাবে না। সো আমরা প্রেগনেন্সিতে হচ্ছে হেপারিন দিব, কেন কি এটা কোনো টেরাটোজেনিসিটি করবে না, কিন্তু ওয়ারফেরিন খুবই টেরাটোজেনিসিটি করে, এটা অ্যাডভার্স এফেক্ট এখানে কিন্তু তোমাদেরকে ওটাই দেখতে হবে প্রথমে, যেটা হচ্ছে এটা টেরাটোজেনিক এফেক্ট আছে। আর এবং যদি আমরা এটা লাস্ট ট্রাইমেস্টার দিকে এবং ডেলিভারি টাইম আমরা দিই, তাহলে এটা ফিটালি হচ্ছে ইন্ট্রাক্রেনিয়াল ব্লিডিং করতে পারি, দেন হচ্ছে এটা ফিটাল স্কাল ফর্মেশন কেও এটা ডিফর্ম করে দিবে। এখানে হচ্ছে যেটা ওটুকু লিখতে পারো, যদি এনজাইমের নাম মনে রাখতে পারো, ক্যালসিন, দেন যেটা 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল ওটাকে ইনহিবিট করবে। তো আলটিমেটলি যেটা এটা তো কি বোন ফর্মেশন করে তাই না, ভিটামিন ডি, তো ওখানে যদি না ফর্মেশন হয় তাহলে এটা করতে পারবে না। আর যদি প্রেগনেন্সি সময়ে আমরা এটাকে দিই তাহলে প্লাসেন্টা ব্লিডিং হয়ে খুবই কমপ্লিকেশন করতে পারে। তো এটা খুবই মনে রাখতে হবে। ওটা টেরাটোজেনিসিটি জেনারেল ফার্মাকোলজি তোমাদের যদি ওরকম চলে আসে নেম সাম টেরাটোজেনিক ড্রাগ, দেন এটাও তোমরা খুবই মনে রাখবা, কিন্তু কি এখানে মনে রাখতে হচ্ছে। সো ওয়ারফেরিন খুবই একটা ইম্পর্টেন্ট, ওটা সাইড এফেক্ট খুবই মনে রাখতে হবে। এছাড়া তো মনে হয় এখান থেকে অত বেশি কোয়েশ্চেন গুলা নাই, এগুলাই তোমরা মনে রাখবা। আর হচ্ছে এখন মনে হয় অ্যান্টি যেটা ফিব্রিনোলাইটিক না, কিছু বাদ গেছে কি? না আপু, বাদ জানে, আমরা ফিব্রিনোলাইটিক স্টার্ট করি। ফিব্রিনোলাইটিক আর যেটা থ্রোম্বোলাইটিক, ফিব্রিনোলাইটিক তো বলেই দিছি আমি, যেটা ফিব্রিনকে লাইসিস করতেছে, ভেঙতেছে, যেটা ক্লট হচ্ছে ফিব্রিন ক্লট বলি, যেটা ওটাকে ভেঙতেছে। তো এখানে এটা থেকে খুবই তেমন ওটা ফ্রিকুয়েন্ট কোয়েশ্চেন না, এটা নেম সাম এই যেটা ফিব্রিনোলাইটিক ড্রাগ গুলা বলা হয়। সো এটা হচ্ছে যেটা স্ট্রেপ্টোকাইনেজ, দেন ইউরোকাইনেজ, দেন প্লেস গুলো আছে না অনেকগুলো, অ্যাটিপ্লেজ, টেনেকটিপ্লেজ, রেটিপ্লেজ, এই একই একই মতো, তোমরা একটু একটু টাইম দিলে এটা খুবই ইজিলি মনে রাখতে পারবা। তো এই কয়েকটা নাম তোমরা মনে রাখতে হবে। এবং এখানে যদি মেকানিজমও মনে হয় ধরছে, তো যদি মেকানিজম অফ ফিব্রিনোলাইটিক আর স্ট্রেপ্টোকাইনেজ যে কি হিসাবে ধরলে একই হবে, যেটা এটা কি করে হচ্ছে, যেটা প্লাজমিনোজেন হচ্ছে প্লাজমিনে কনভার্ট করা লাগবে, যেটা একটা ইম্পর্টেন্ট স্টেপ ফর হচ্ছে যেটা ফিব্রিন ফর্মেশন, ফিব্রিনোজেন থেকে ফিব্রিন ফর্মেশন হয়ে বাই থ্রোম্বিন, এটা বলছি। আর যেটা প্লাজমিন আছে, প্লাজমিন হচ্ছে যেটা ফিব্রিনোজেন এবং ফিব্রিন দুই 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 জায়গায় হচ্ছে ও কাজ করে,
ও দুইটাকে ডিগ্রেড করে দিতে পারে। ডিগ্রেড মানে ওকে ভেঙে দিতে পারবে, যেটা ক্লট ফর্মেশন হয়ে আছে। তো এখানে আমাদের টার্গেট হচ্ছে যাতে স্ট্রেপ্টোকাইনেজ এবং হচ্ছে প্লাজমিনোজেন হচ্ছে একটা কমপ্লেক্স তৈরি করবে, এবং এটা হবে কি করবে, যেটা প্লাজমিনকে অ্যাক্টিভেট করবে, প্লাজমিন ফর্মেশনকে। এবং প্লাজমিন ফর্মেশন হইলে এটা দুই জায়গায় কাজ করবে, যেটা ফিব্রিনোজেন এবং ফিব্রিন দুইটাকে এটা ভেঙবে, এবং ওই যেটা ডিগ্রেডেশন প্রোডাক্ট গুলা তৈরি করবে, ওটাকে ডিগ্রেড করে ফেলবে, মানে ওটা আলটিমেটলি ওটাকে যেটা ক্লট অবস্থায় ছিল ওটাকে ভেঙে ফেলবে। এটাই হচ্ছে এদের মেকানিজম। খুবই তো এটা খুবই তোমাদের ভালো করে দিয়ে আছে তোমাদের যেটা তোমার তোমরা যেখান থেকে পড়ো, যেটা গাইড বইগুলা, ওখানে ওই ছবিগুলাই তোমরা হচ্ছে প্র্যাকটিস করতে পারবে, আর ওইগুলা একটু লিখে নিলে ভালো হবে মেকানিজম অফ অ্যাকশন এর। আর এখান থেকে মনে হয় অত বেশি ধরা হয় না। যদি ইন্ডিকেশন বলা হয়, ওইটাই আমি অলরেডি বলে দিছি, সিভিএস ইন্ডিকেশন এবং সিএনএস ইন্ডিকেশন আর থ্রোম্বো এম্বোলিক ইন্ডিকেশন, এই এখানে একই জিনিস এখানেও লাগাই দিবা, যেটা অ্যাসপিরিন ক্ষেত্রে আমি বলছিলাম। এটা হচ্ছে মোটামুটি সবের ক্ষেত্রে হবে এই চ্যাপ্টারে যেগুলো আমি বলতেছি, তোমাদের আলাদা করে মনে রাখলে একটু ভুলে যাইতে পারবা, এই জন্য আমি খুবই ইজিলি ওটাই বলে দিছি, ওইগুলা তুমি মনে রাখবা। দেন সাইড এফেক্ট আসলেও এই সেম জিনিস হবে, যেটা ব্লিডিং, অবভিয়াসলি ব্লিডিং ই ফার্স্টে লিখবা এই সব চ্যাপ্টারে যদি সাইড এফেক্ট ধরা হয়। দেন হচ্ছে আর বাকিটা তো বলে সিএনএস, জিআইটি এবং হচ্ছে যেটা হাইপার সেন্সিটিভিটি, এগুলা তোমরা পড়ে নিবা। দেন আসছি এখন ফিব্রিনোলাইটিক ইনহিবিটরস, যেটা ফিব্রিনোলাইটিক মানে হচ্ছে যেটা ফিব্রিনোলাইটিক ড্রাগ আমরা এখন পড়ছি না, ওর ওর আগেনস্টে কাজ করবে, অ্যান্টি ফিব্রিনোলাইটিক বলা হয়। তো এরা কি করবে হচ্ছে যেটা এরা হচ্ছে যদি আমাদের ড্রাগ এক্সেসে আমরা দিয়ে থাকি, যদি ফিব্রিনোলাইটিক ড্রাগ আর হচ্ছে যদি অ্যাসপিরিন আর হচ্ছে হেপারিন এবং ওয়ারফেরিন গুলা যদি আমরা এক্সেস অ্যামাউন্টে দিয়ে ফেলি, তো এরা তো আলটিমেটলি প্রচুর ব্লিডিং করতে পারে, যেটা একটা এই জন্য আমরা একটা সাইড এফেক্ট হিসাবে ব্লিডিং করছি আমরা। ওরা তো হচ্ছে ক্লট হইতে দিবে না এবং প্লেটলেটকে গ্রেড হতে দিচ্ছে না। তো এটা তো ভালো, ওরা হচ্ছে আমরা একটা ভালো ইন্ডিকেশন জন্য ইউজ করতেছি, কিন্তু অনেক সময় সাইড এফেক্ট হইতে পারে এবং একটা কমপ্লিকেশন তৈরি করতে পারে। সো ওদেরকে আগেনস্টে আমরা হচ্ছে এটা এই ড্রাগ গুলো আমরা পড়তেছি। তো যেটা অ্যান্টিডোট অফ হেপারিন, এটা খুবই ধরা হয়। অ্যান্টিডোট অফ হেপারিন হচ্ছে যেটা প্রোটামিন সালফেট, এটাই একটা হচ্ছে অ্যান্টিফিব্রিনোলাইটিক ড্রাগ। দেন যেটা অ্যান্টিডোট অফ ওয়ারফেরিন, যেটা ভিটামিন K1, ওটা এটাও খুবই এটা ইম্পর্টেন্ট, তোমাদেরকে মনে রাখতে হবে। দেন যেটা দুইটা আছে অ্যামিনো ক্যাপ্রিক অ্যাসিড এবং ট্রাইনেক্সামিক অ্যাসিড, দুইটা অ্যাসিড, এই দুইটা একই জিনিস, কিন্তু হচ্ছে ট্রাইনেক্সামিক অ্যাসিড হচ্ছে আমরা হচ্ছে যেটা অ্যামিনো ক্যাপ্রিক অ্যাসিড থেকে আমরা তৈরি করতেছি, কিন্তু ও থেকে বেশি পাওয়ারফুল ড্রাগ আমরা ওখান থেকে তৈরি করতেছি। ওটা প্যারেন্ট একটা কেমিক্যাল সাবস্টেন্স মতো, ওখান থেকে একটু মডিফাই করে আমরা হচ্ছে, ওটা একই জিনিস কিন্তু ওদের স্ট্রাকচার মোটামুটি একটু সিমিলার, কিছুটাই ওখানে স্ট্রাকচারে একটু ডিফারেন্স আছে। তো এখানে মনে রাখতে পারবো। আর যেটা আমি একটু আগে বলেছিলাম, যেটা সেরিন প্রোটিয়েজ ইনহিবিটর করে, এটা প্রোটিনিন সালফেট তোমাদের দিয়ে আছে, ওটা কিছু না, ওটা থ্রোম্বিনকে ইনহিবিট করবে, যেটা থ্রোম্বিন আমরা বলেছিলাম ওখানে। সো এইগুলা তোমরা দেখে নিতে পারবা। আর অ্যান্টিডোট একটু মনে রাখতে হবে, যেটা হেপারিনের অ্যান্টিডোট কি এবং ওয়ারফারিনের অ্যান্টিডোট কি। তো এটা জি আপু। ফ্রিকুয়েন্টলি ধরা হয়। আর এটা এইগুলাই হবে তোমাদের যেটা অ্যান্টিফিব্রিনোলাইটিক ড্রাগস গুলা। দেন এখান থেকে এইটুকু এর মেকানিজম মতো ধরা হয় নাই। দেন জি আপু। অ্যান্টিফিব্রিনোলাইটিকও এইগুলা না। দেন জি আপু, এখন মোটামুটি কমপ্লিট অ্যান্টিফিব্রিনোলাইটিক। মোটামুটি কমপ্লিট। আর এখানে মনে হয় এই চ্যাপ্টারে তোমাদের অ্যান্টি এরিথমিক ড্রাগস গুলাও আছে, এটা বেশি ধরা হয় নাই। যদি ধরা হয়, আমি একটু ইজিলি বলতে চাই, তোমরা কতটুকু মনে রাখতে পারবে। মনে হয় কিছুটা ইউনিভার্সিটি একবার না হলে দুইবার এরকম চলে আসছে। তো যেটা জি আপু, ক্লাসিফিকেশন আমরা আছে তোমাদের রিটেনে ক্লাস অতটা 1 2 3 আবার ভাইভাতেও তো আহ জিজ্ঞেস করে নাই, অনেক কিন্তু ড্রাগস যেহেতু তো এটা তোমরা, হচ্ছে আমাদের সিবিএস এর মধ্যেই আছে, তো আসলে কতটুকু লাগবে আমাদের বা কতটুকু পড়তে হবে? আচ্ছা সেটাই। সো এখানে তোমরা অনেক রক্ত পড়েই আসো, তো তোমাদের একটু কষ্টও হবে না এটা মনে রাখতে। তোমরা এরকম মনে রাখতে পারবে, যেটা ক্লাস 1 2 এবং 3 এবং 4 করে। তো ক্লাস মানে অনেকগুলা ভাগ আছে না, ও ভাগগুলা আসলে মনে রাখতে একটু কষ্ট হবে তোমাদের। সো ও তো ভাগগুলা মনে রাখার দরকার নাই, শুধু তোমরা ক্লাস 1-এ এই কয়েকটা লিডো কিন্তু তোমরা ওখানে পড়তেই হবে, যেটা জেনারেল অ্যানেস্থেটিক। আর এটাটুকু মনে রাখতে পারবে এনসিকে করে, যে এখানে হচ্ছে ভোল্টেজ গেটের যেটা সোডিয়াম চ্যানেলকে ব্লক করবে। আর লিডোকেনে তোমরা তো ওখানে মেকানিজম পড়তেই হবে। তো এখানে লিডোকেন এবং হচ্ছে যেটা ফ্লিকেনাইড আর ইনকেনাইড, এই তিনটা একটু ইজিলি তোমরা মনে রাখতে পারবা। এই তিনটা ডগ এখানে ক্লাস 1-এ তোমরা মনে রাখো, ক্লাস 1-এ সরি। তো এবিসি করা, ভাগ করা দরকার নাই, ওটা আসলে মনে থাকে না, আর এই তো ফ্রিকুয়েন্টলি ওটা ধরা হয় না। দেন যেটা ক্লাস 2-তে হচ্ছে, এখানে হচ্ছে যেটা এখানে কি করবে, ক্যালসিয়াম চ্যানেলকে ব্লক করবে। ওটা তো পড়ে আসছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার গুলা, প্রোপ্যানল, দেন হচ্ছে সোটালোল, দেন হচ্ছে
পিন্ডোলোল, এইগুলা ২-৩টা করে জি নাম। তো আপু। তোমরা ওখানে পড়ে আসছো, সো এখানে মনে রাখা অত টাফ হবে না। দেন ক্লাস 3 তে হচ্ছে পটাশিয়াম চ্যানেলকে ইনহিবিট করবে, এটা এই অ্যামিওডারন। আর এই 2-3টা করে মনে আছে। সোটালোল এখানে এটা ক্যালসিয়ামকেও, সরি পটাশিয়ামকেও ইনহিবিট করবে। তো জি এটা আপু, এখানে তাইলে চলে মেইনলি আসবে। আমরা দেন যদি আচ্ছা, হেডিং গুলো মনে রাখি তাহলে আমরা ভিতরের ড্রাগ গুলো তো আগেই পড়ে আসছি হ্যাঁ অন্য আর কিছুটা টপিকে, একটা তাহলে আমরা আর পারবো যেটা, হ্যাঁ আর মোটামুটি। যেটা ক্লাস 4 তেও পড়ে আসছে, যেটা কার্ডিওসেপ্টিক ক্যালসিয়াম চ্যানেল ব্লকার গুলা, ডিলটিয়াজিম জি এবং আপু। ভেরাপার, এই কয়েকটা মনে রাখলেই ভেরাপান। তোমরা হচ্ছে এখানে হবে। তো আর আমাদের ইউনিভার্সিটি মনে হয় একবার চলে আসে নেম সাম কমনলি অ্যান্টি এরিথমিক ড্রাগ করে। তো তোমরা এমনিও লিস্ট করতে পারো, না হলে এতে যতটুকু যে হিসাবে আমি বলতেছি ওরকম করলে খুবই ভালো হবে ক্লাসে। এটা তো বেশি মনে রাখা টফও না, তোমরা একটু 1-2 বার দেখলে তোমরা ইজিলি মনে রাখতে পারবে। ড্রাগ তো তোমরা আলাদা হিসাবে পড়েই আসো, সো এইগুলা তোমরা মনে রাখতে জি পারবা। আপু। দেন এখন হচ্ছে লাস্টলি অফ দিস চ্যাপ্টার, যেটা লিপিড লোয়ারিং ড্রাগস না, এটাও মনে হয় তোমাদের খুবই ধরা হয়েছে। এটা লিপিড জি আপু, লোয়ারিং লিপিড ড্রাগস লোয়ারিং এজেন্টটা তোমাদের অনেক ধরা হয়, কি কি রিটেনেও হয়। আছে মেকানিজম তো সবকিছু। এখানে লিপিড প্রোফাইলে তোমরা তো একটু মনে করো, যেটা বায়োকেমিস্ট্রিতে পড়ে আসছো না, লিপিডে তো কি কি থাকে আসলে, যেটা টোটাল কোলেস্ট্রল, এলডিএল লো ডেনসিটি এলডিএল, লিপোপ্রোটিন, এইচডিএল, ভিএলডিএল ভেরি ভিএলডিএল। লো ডেনসিটি লিপোপ্রোটিন, এগুলা ট্রাইগ্লিসারাইড, এগুলা। তো এখানে বেসিক্যালি আমরা যেটা কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসারাইডই মেইনলি ইম্পর্টেন্ট, যেটা আমাদের রেসপন্সিবল ফর যেটা কি ইনক্রিজ, যেটা লিপিড প্রোফাইলকে ইনক্রিজ করা, আর হচ্ছে যেটা লিপিডকে ইনক্রিজ করা আমাদের বডিতে। সো আমাদের মেন মূল টার্গেটই হচ্ছে যেটা কোলেস্ট্রলকে ইনহিবিট করব এবং হচ্ছে ট্রাইগ্লিসারাইডকে। কিন্তু যেটা কোলেস্ট্রলকেই আমরা বেসিক্যালি আমরা ইউজ করে থাকি কমনলি এবং খুবই ধরা হয়। যেটা প্রিডমিনেন্টলি কোলেস্ট্রল লোয়ারিং ড্রাগ গুলা কি কি আছে এখানে, এইচএমজি কোয়ে, যেটা রিডাকটেজ এনজাইম ইনহিবিটর আছে, এটা হচ্ছে তোমরা ওখানেই পড়েছিলা যে কোলেস্ট্রল সিনথেসিসে এটা খুবই রেট লিমিটিং এনজাইম, যেটা রেট লিমিটিং স্টেপে এটা এনজাইম ছিল, রেট লিমিটিং এনজাইম যেটা বলা হয়। এখানে আমরা ইনহিবিট করতেছি, এটা ইনহিবিট করলে সিনথেসিস অফ কোলেস্ট্রলটা হবে না, এটা আলটিমেটলি যেটা লিপিড লোয়ারিং ড্রাগ হিসাবে কাজ করবে। তো এটা ওই আমরা খুবই কমনলি, যদি তোমাদের বাসায় কারো থাকে তো দেখেই থাকবা, এটা রোজব্যাস্টাটিন, অ্যাটোরভ্যাস্টাটিন, এইগুলাই বেসিক্যালি আমরা ফ্রিকোয়েন্ট ইউজ করি। তারপরে যেটা সিমভ্যাস্টাটিন, এইগুলা কিছুটা নাম মনে রাখলেই মানে মনে রাখতে পারবা। এই স্ট্যাটিনস গুলা যতটুকু আছে এইগুলাই হবে এই এইচএমজি কোই রিডাকটেজ ইনহিবিটর ড্রাগ গুলা। দেন কিছুটা আছে যেটা কোলেস্ট্রল অ্যাবজর্পশনকে ইনহিবিট করবে। তো এটা যদি তোমরা হেডলাইনটা অ্যাটলিস্ট মনে রাখো, আর যদি ড্রাগটা নাম মনে রাখতে পারবে দেন 1-2টা করে মনে রাখলেই হবে। আর যেটা বাইল অ্যাসিড সিকুয়েস্ট্রেশন ইনহিবিটর, ওটা সিকুয়েস্ট্রেট হইতে দিবে না, আর আলটিমেটলি যে কোলেস্ট্রল অ্যামাউন্ট হচ্ছে আমাদের বডিতে বেড়ে যাবে না। আর নিকোটিনিক অ্যাসিডও, যেটা ভিটামিন বি3, এটাও যেটা অ্যান্টি কোলেস্ট্রল ড্রাগ হিসাবে আমরা কাজ করি এটা। তো এইগুলা তোমরা লিখে দিবা। যে হচ্ছে লিপিড লোয়ারিং ড্রাগ, আরেকটা আছে যেটা প্রিডোমিনেন্টলি ট্রাইগ্লিসারাইড কম করবে, এটা ফাইব্রেটস গুলা, যেটা বেজো ফাইব্রেটস আর হচ্ছে ফেনো ফাইব্রেটস, এইগুলা তোমরা হচ্ছে ফাইব্রেটস গুলা কিছুটা নাম লিখে দিবা। দেন হচ্ছে এই পলি আনস্যাচুরেটেড, ও তো হাইলি আর এবং N3 এরকম মনে রাখা দরকার নাই, ডিরেক্টলি পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তোমরা আসলে এটা বায়োকেমিস্ট্রিতে পড়ে আসছো কিন্তু এখন হয়তো ভুলে গেছো। তো ওটা অ্যাটলিস্ট পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড করলে তোমরা ওটুকু লিখতে পারবা, না হলে ওই যেটা নাম আছে ইকোসাপেন্টোইক অ্যাসিড, দেন এগুলা তোমরা মনে রাখতে পারবা। এই বেসিক্যালি তোমাদের ফাইব্রেটস এবং স্ট্যাটিনস এরকম ধরা হয়। তো তোমাদের ওটা জি মনে আপু। রাখতে হবে। নেমসাম, এটা খুবই ভাইবাতেও খুবই ফ্রিকোয়েন্টলি ধরা হয়, নেমসাম স্ট্যাটিনস করলে ওইগুলা নাম দিতে হবে। যেটা প্রিডমিনেন্টলি কোলেস্ট্রল লোয়ারিং এইচএমজি করে, যেটা ইনহিবিটর করে। এন্ড হচ্ছে ফাইব্রেটস এর নাম বলে এই ট্রাইগ্লিসারাইড, এইগুলা তোমাদেরকে নাম দিতে হবে। এগুলা এখানে। আর হচ্ছে এই না মোটামুটি এখন তো মনে হয় কিছুই নাই। আর হ্যাঁ, একটু যেটা অ্যাডভার্স এফেক্ট অফ তোমাদের মনে হয় ধরছে, নট সো ফ্রিকোয়েন্টলি বাট সামটাইম এটা ধরছে আপু তোমাদের। মাঝে মাঝে লাগে, জি তাই আপু। না? হ্যাঁ, মাঝে মাঝে যেটা ধরছে, যেটা স্ট্যাটিনস, এটা তোমরা এটা খুবই তোমাদের পার্সোনাল লাইফে আসলে এটা লাগবে। হ্যাঁ, এটা এটা প্লিজ এটা তোমরা মনে রাখো, যারা হচ্ছে স্ট্যাটিন খাচ্ছ, তোমাদের বাসায় কারো অনেক বছর থেকে খাচ্ছ, না হলে খাবা, এরকম কিছু জি যদি আপু। থাকে, তোমরা হচ্ছে অবভিয়াসলি 6 মান্থলি লিভার ফাংশন টেস্টটা খুবই করতে হবে। এটা মাথায় রাখো, এটা তোমাদের প্র্যাকটিক্যাল লাইফেও এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, কেন কি আমরা এটা খুবই ইউজ করতেছি কমনলি। যেমন হাইপারটেনসিভ ড্রাগের মতো এটা, যেটা রোজব্যাস্টাটিন, অ্যাটোরভ্যাস্টাটিন, এটা আমরা খুবই ফ্রিকোয়েন্ট ইউজ করতেছি। তো তোমাদেরকে অবভিয়াসলি ওটা জিনিসটা মাথায় রাখতে হবে যারা খাচ্ছেন, না হলে বাসায় কারো আছে এরকম খাওয়ার হিস্ট্রি, আর পরবর্তীতে যদি স্টার্ট করবে তো ওইদেরকে যদি প্রচুর লং টাইম থেকে খাইতেছে, তাহলে তো ওনাদের মাস্ট তোমাদের 6 মান্থে তোমাদের লিভার ফাংশন টেস্টটা করতে হবে, কেন কি এদের একটু সাইড এফেক্ট আছে। আহ ছোট সময় না, যদি একটু বেশি ডোজ থাকে আর হচ্ছে আমরা বেশি টাইম জন্য দিই, তাহলে এটা হচ্ছে লিভার
ফাংশনকে একটু হ্যাম্পার করতে পারে, সাইড এফেক্ট করতে পারে। তো তোমরা এটা খুবই প্র্যাকটিক্যালি ইউজ হবে, এটা একটু মনে রাখবা, এটা লিভার যেটা সাইড এফেক্ট আছে। আর যদি একটু মনে রাখতে পারো যেটা হচ্ছে এটা মাসেলেও মায়োপ্যাথি করবে, যেটা অ্যাবনর্মালিটি করবে, মায়োলজিয়া মাসেল পেইন করবে, আর এই জিনিসটা একটু করবে। আর বাকিটা ওই জিআইটি কিছু সিমটম গুলা এইগুলা লিখে দিতে পারবা। এইগুলা মোটামুটি জি আপু। এখান থেকে লাগবে। আর কি কিছু বাদ গেছে? না আপু, কিছু বাদ হ্যাঁ, যায় না। অনেক আর থ্যাংক ইউ মনে আপু, হয় তুমি অনেক সুন্দর করে গুছিয়ে পুরোটা কমপ্লিট করে দিয়েছো। আচ্ছা, তোমাদের যেহেতু রিটেন চলে আসছে, তো আমরা হচ্ছে একটু চেষ্টা করতেছি তোমাদের আহ এগুলা ডেলিভার করা। তো আমরা হচ্ছে একটা যেটা তোমাদের কোয়েশ্চেন ব্যাংকেও আমরা একটু প্রিপেয়ার করছি। তো ওখান থেকেও আমরা একটু দেখে নিই, যত কোয়েশ্চেন গুলো আমরা ডিসকাস করছি। তো ওখান থেকে আমরা জাস্ট রিভিউ মোটামুটি ম্যাক্সিমাম কভার করেই ফেলছি। যদি কোনো জি বাদ আপু। পড়ে যায় তাহলে আমরা এখন দেখবো, যেটা আমরা স্লাইডে যাব, ওখান থেকে আমরা ডিসকাস করবো কোয়েশ্চেন গুলা কিভাবে চলে আসে। আর কিভাবে, যেটা আমি কোয়েশ্চেন বলেই অ্যান্সার বলে দিছি ওটা তো বেশি ডিসকাস করবো না। আর যেটা জন্য যদি কোনো বাদ পড়ে যায় তাহলে আমরা ডিসকাস করব। তোমরা যারা আসছো এটা খুবই ভালোভাবে ফলো করো, তোমাদের এখনই পড়া হয়ে যাবে। তোমরা আর যদি কালকে, আমরা তো এই জন্য তো আমরা গ্যাপ করে নিচ্ছি, সো দ্যাট ইউ ক্যান প্রিপেয়ার ফর ইউরসেলফ। তোমরা হচ্ছে যে ক্লাসগুলো আজকে হচ্ছে কালকে বসে বসে একটু গুছাই ফেলবা, একটু কমপ্লিট করে ফেলবা নিজেও। এরকম করে তোমরা খুবই তাড়াতাড়ি এটা ফার্মাকোলজিটা শেষ করতে পারবা। কেন কি তোমাদের তো অলমোস্ট মোস্ট প্রবাবলি তোমাদের হবে এক্সাম, যেটা চলে আসতেছে। তো জি তোমাদের আপু। একটু প্রিপারেশন নিতেই হবে। সো তোমরা অ্যাটলিস্ট যারা আগে থেকে করতেছো ক্লাসগুলা এবং করতেছো খুবই ভালো। আর যারা করতেছো না তাও এখন হতাশ হওয়ার কিছু নাই। তোমরা এখন থেকেই তোমরা যদি চেষ্টা করো, আজকে একটা খুবই একটা ছোট টপিক এবং খুবই সোজা হিসাবে তোমাদেরকে ডেলিভার করার চেষ্টা করছি। তো তোমরা একটু যদি এফোর্ট দিলে তোমরা হচ্ছে এখনই কমপ্লিট করে দিতে পারবা। তো আমরা একটু কোয়েশনে যাই, হ্যাঁ? জি আপু, আমরা তাহলে কোশ্চেন সলভটা শুরু করি, মানে একবার দেখে রাখি, যেহেতু হচ্ছে আমাদের মোটামুটি তো আপু আমাদের সবকিছু অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছে, আমাদের যে টপিক গুলো ছিল এখান থেকে সবকিছু। আর আপু বুঝানোর সাথে সাথেই বলে দিয়েছে যে আমাদের কি কি লাগবে। তারপরেও সবার একবার সুবিধার জন্য বা জাস্ট এক নজরে একটু দেখে নেওয়ার জন্য, যেন আমরা মানে দেখে দেখেই পড়ে ফেলতে পারি, সেই জন্য আপু আমাদের জন্য এই নতুন একটা কিছু শুরু করতে যাচ্ছে, যেটা আমাদের এক্সিস মেডিকেলের পক্ষ থেকে একটা নতুন চমক, যে আমাদের রিভিউ সেশনের পাশাপাশি আমরা আমাদের রিটার্নটাও এক নজরে দেখে নিব। তাহলে এখন আমরা আমাদের সেটাতেই চলে যাচ্ছি। আমরা আমাদের রিটার্নের যে প্রশ্নগুলো আছে সেগুলো এক নজরে দেখে নিই। আচ্ছা আপু, একটু এই স্ক্রিন শেয়ারটা অন করে দাও। জি আপু। আচ্ছা, only host can share in this meeting দেখাচ্ছে। আপু আচ্ছা করে দিয়েছি, এখন তুমি শেয়ার আচ্ছা করতে পারো। আচ্ছা, তাহলে আমরা চলে যাই। জি আপু। সবাই আমাদের সাথে এতক্ষণ যেভাবে লাইভে ছিলেন সেভাবেই থাকেন। আমার মনে হয় যে সবাই এখন একটা নতুন কিছু পেতে যাচ্ছে, যেটা হচ্ছে রিভিউ এর সাথে সাথে একই সেশনে আমাদের রিটেনটাও সলভ হয়ে যাবে। তাহলে আমরা শুরু করি। কি ঝামেলা করতেছে? আমার মনে হয় একটু নেটওয়ার্কের বা একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমাদের স্ক্রিন শেয়ারটা একটু দেরি হচ্ছে। সবাইকে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আসলে আমাদের যে নেটওয়ার্ক সিস্টেম বা টেকনিক্যাল প্রবলেমের কথা তো আসলে বলা যায় না, একটু সমস্যা হয়েই যেতে পারে। তো আমার মনে হয় সবাই একটু ধৈর্য ধরে, এতক্ষণ আপু যে টপিকগুলো বলেছে চাইলে আপনারা সেই টপিকগুলো আরেকবার নিজেরাও রিভিউ দিয়ে ফেলতে পারেন। আর ইনশাল্লাহ আমাদের স্ক্রিন শেয়ারটা শুরু হলে তাহলে আমরা আমাদের রিটার্ন গুলো দেখে নিতে পারবো। হ্যালো, দেখতে পাচ্ছ কি স্ক্রিনটা?
না আপু, এখনো স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? না আপু, তোমার ভিডিওটাতেই আটকে আছে, মানে তোমার যেরকম এতক্ষণ সেশন হচ্ছিল সেই ভিডিওটা দেখা যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, একটু আমি সবার উদ্দেশ্যে আবার বলছি, একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমাদের স্ক্রিন শেয়ারটা দেরি হচ্ছে। সবাইকে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আশা করছি যে এই নতুন যে চমকটা আমাদের, সেটা হচ্ছে রিটেন সলভার, সেটা সবার জন্য অনেক উপকারের হবে, যেরকম উপকারের আমাদের রিভিউ সেশন গুলো হচ্ছে। আপনারা কিন্তু চাইলে আপনাদের ফিডব্যাক গুলো আমাদেরকে কমেন্টে জানাতে পারেন যে আপনাদের আসলে রিভিউ সেশন গুলো কেমন লাগছে। এখন যেহেতু আসলে আমরা সবাই জানি যে আমাদের প্রফ হবে হবে এরকমই একটা কথা চলছে, ডিসেম্বরের থার্ড উইকে হয়েই যাবে। সবাই মোটামুটি যার যার জায়গা থেকে যে যেভাবে পারছে প্রিপারেশন নিচ্ছে। তো সেই ক্ষেত্রে আসলে এরকম একটা রিভিউ সেশন খুবই বেশি দরকার আসলে আমাদের সবার জন্যই। কারণ আমরা যারা গত প্রায় 6-7 মাস ধরে পড়াশোনার বাইরে আছি বা ওরকম ভাবে পড়াশোনা করিনি বা করতে পারিনি, যেটাই হোক, সবাই যদি এখন একটা চ্যাপ্টার ধরে ধরে এরকম রিভিউ নিয়ে আমরা একসাথে আগাতে থাকি, তাহলে আমার মনে হয় অনেক সুবিধা হবে। আমাদের টেকনিক্যাল প্রবলেম শেষ, আমাদের স্ক্রিন শেয়ারটা শুরু হয়েছে। তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আশা করি একবারে সবার হচ্ছে রিটেনটাও সলভ হয়ে যাবে। ধন্যবাদ। আচ্ছা, এখন দেখা যাচ্ছে তাই না? জি আপু, দেখা যাচ্ছে এখন ক্লিয়ার? ইজ ক্লিয়ার। ইট ক্লিয়ার? জি আপু, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমি যেটা আজকে টপিক যেগুলো আমরা পড়ছি ওটা দিয়ে একটু শুরু করি। আজকে আমাদের শুরু হয়েছে হ্যাঁ এখান থেকে, যেটা অ্যান্টিপ্লেটেলেট ড্রাগ। সো এখানে আমরা এখন পড়ি কোয়েশ্চেন্স গুলা কি কি কেমন করে আসছে। যেটা লিস্ট অ্যান্টিপ্লেটেলেট ড্রাগ, এটা তো আমরা অলরেডি ডিসকাস করে ফেলছি, যেটা সাইক্লোঅক্সিজেন ইনহিবিটর করে, এরকম তোমরা খুবই ভালো হয়ে পড়ছে, যেটা পাঁচটা ক্লাসিফিকেশন ওরকম লিখে নিবা। দেন হাউ ডাজ low dose aspirin act as antiplatelet agent, or mention the antiplatelet action of low dose aspirin, or write down the mechanism of action of low dose aspirin as an antiplatelet agent. So এই তিনটাই কোয়েশ্চেন অ্যান্সার ওই ওরা হচ্ছে আলটিমেটলি মেকানিজম অফ অ্যাকশনটা চাচ্ছে লো ডোজ অ্যাসপিরিনে। তো এটা খুবই সুন্দরভাবে তোমাদের বইগুলাতেও দিয়ে আছে, আর আমিও বলে দিছি যেটা তোমাদের ফ্লো চার্ট হিসাবে, যেটা মূলটা এটা হচ্ছে যেটা সাইক্লোঅক্সিজেন এনজাইমকে ইরিভার্সিবলি ইনহিবিট করবে। আর এটা, আর ওখানে একটু আমি যেটা বাদ পড়ে গেছি, লো ডোজ অ্যাসপিরিন তোমরা পারলে এটা হচ্ছে লিখে নিবা। লো ডোজ মানে কতটুকু আমরা বলি, যেটা ইউজুয়ালি 75 to 150 আর 100, এটা এরকম এরকম একটা রেঞ্জ আছে। তো তোমরা ওটা চাইলে তোমরা ওটা হচ্ছে ওটা ওখানে যোগ করে দিবে, এটা খুবই ভালো হবে অ্যান্সারটা। এটাই। আর হচ্ছে যেটা অ্যাডভার্স এফেক্ট অফ অ্যাসপিরিন, এটা তো আমি বলেই দিছি। অ্যাডভার্স এফেক্ট অফ অ্যাসপিরিন আর হচ্ছে কোনোই যদি ফিব্রিনোলাইটিক ড্রাগ গুলা, যেটা স্ট্রেপ্টোকাইনেজ যা হোক না কেন, তোমরা ওই অ্যাজ ও হোলি লিখে দিতে পারবা, যেটা সিএনএস ইন্ডিকেশন, সিএনএস সাইড এফেক্ট গুলা কিছু পড়ছি, আর জিআইটি আর ব্লিডিং দা অবশ্যই ফার্স্টে লিখবা। আর এখানে যদি তোমরা পারো এই যেটা গ্যাস্ট্রিকে পারফোরেশন এবং গ্যাস্ট্রিক ইরিটেশন গুলা এবং অ্যাজমাতে আমরা দিতে পারবো না, এই জিনিসটা তোমরা হচ্ছে মনে রাখতে পারবা। দেন হচ্ছে যেটা মেকানিজম অফ অ্যাকশন অফ লো ডোজ অ্যাসপিরিন অ্যাজ অ্যান অ্যান্টিপ্লেটিলেট এজেন্ট। ও সরি, এটা তো করে দিছি, যেটা অ্যাডভার্স এফেক্টও বলে দিছি। এখন হচ্ছে ইন্ডিকেশনস অফ লো ডোজ অ্যাসপিরিন, তাই না? এবং জি হচ্ছে আপু, এটাও তো আমরা পড়েই ফেলছি। হ্যাঁ এটা তো জি পড়ে আপু। ফেলছি, এটা কমনলি আমি বলে দিচ্ছি। আর এখানে যদি তোমরা মনে রাখতে চাও তাহলে এই যেটা সার্জারি কিছুটা ইন্ডিকেশন আছে ওটা মনে রাখতে পারবা। আর এটা আছে এক্সপ্লেন দি মেকানিজম অফ অ্যাকশন অফ লো ডোজ অ্যাসপিরিন ইন মায়োকার্ডিয়াল ইনফার্কশন। সো এখানে যেটা ওই মেকানিজম অফ অ্যাকশনই আসলে ধরা হয়েছে, কিন্তু এখানে তোমাদের বইগুলাতে একটু ভালোভাবে দেয়া হয়নি। তো আমি একটু তোমাদের এটা বলতে চাই, তোমরা কিভাবে একটু আরো সুন্দরভাবে গুছাইতে পারবা। এমনিও লিখা আছে, এটা তোমাদের একটু যদি তোমরা এরকম করে করে দিতে পারবা, যেমন হচ্ছে আসলে কি মানে হচ্ছে যেটা ওয়ান অফ দি মেইন প্রবলেম ইন মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন ইজ ফর্মেশন অফ থ্রোম্বাস আর ইম্বোলাস। সো আলটিমেটলি it acts as a antiplatelet drug in the following way করে, তোমরা মেকানিজম যেটা তোমরা পড়েই আসছো, তো ওই মেকানিজমটাই তোমরা এখানে সাজাই নিবা। তারপরে লাস্টে তোমরা অ্যাড করে দিতে পারবা thus it decreases the morbidity এবং mortality, and it can be used as a preventive measures in for a myocardial infarction or হচ্ছে স্ট্রোক, এরকম করে তোমরা সাজাই নিতে পারবা। মেকানিজম অ্যাকশন লেখাই ভালো এখানে তোমাদের বইগুলাতে। এটা শুধু থিওরি হিসাবে দেওয়া আছে, ওটা থেকে আমার মনে হয় আমরাও এরকম শিখে আসছি। তো তোমরা ওই মেকানিজম অফ অ্যাকশন করে, মানে মাইগ্রেন ইনফেকশনে আমরা বুঝাইতে চাচ্ছি যে তার মূল সমস্যাটা কি, ওখানে হচ্ছে থ্রোম্বোস আর এম্বুলাস তৈরি হচ্ছে, আর হচ্ছে ওটাই জন্য যেটা কোরোনারি ভেসেলটা অক্লুড হচ্ছে। তো ওটাই আমরা হচ্ছে যেটা ইন মাইগ্রেন ইনফেকশন ওয়ান অফ দি মেইন প্রবলেম ইজ ফর্মেশন অফ থ্রোম্বোস আর থ্রোম্বোএম্বুলাস,
and ultimately causes coronary artery occlusion. Hence, low dose aspirin act in the following way. Kore mechanism ta diye diba. Thus, it decreases the incidence of morbidity and mortality. এরকম করে আর হচ্ছে it can be used for the prevention of myocardial infarction, stroke এরকম করে তোমরা লাস্টে 2-3টা পয়েন্ট করে লিখে দিবা, এটা খুবই ভালো হবে অ্যান্সারটা। দেন হচ্ছে যেটা লো ডোজ অ্যাসপিরিনের শর্ট নোট এবং ক্লোপিডোগ্রেলে। তো এরকম শর্ট নোট আসলে এই দুইটা তো আমরা পড়েই ফেলছি, যেটা মেকানিজম অফ অ্যাকশনটা লিখবা। প্রথমে এটা কোনটা জি আপু। গ্রুপে অ্যান্টিপ্লেটলেট ড্রাগ এটা লিখে দিবা একটু ইন্ট্রোডাকশন মধ্যে। যেমন লো ডোজ অ্যাসপিরিন হচ্ছে সাইক্লোঅক্সিজেনেজ ইনহিবিটর এটা, আর ক্লোপিডোগ্রেল এডিপি রিসেপ্টর ইনহিবিটর। একটু ক্লাসটা লিখে দিবা, দেন মেকানিজম অফ অ্যাকশনটা লিখবা, দেন ইন্ডিকেশন লিখবা, দেন হচ্ছে কন্ট্রা ইন্ডিকেশন। ইন্ডিকেশন মোটামুটি দুইটার জন্য সেমই, যেটা ক্লোপিডোগ্রের জন্য যেটা এক্সট্রা হবে ওটা হবে যেটা ব্রঙ্কিয়াল অ্যাজমাতেও ইউজ করতে পারি, এবং হচ্ছে যেটা পেপটিক আলসার ডিজিজেও ইউজ করতে পারি আমরা ওখানে। তো এই দুইটা হচ্ছে এক্সট্রা, বাকিটা দুইটাতে খুবই সেম হবে। দেন নেম সাম ফিব্রিনোলাইটিক ড্রাগস, এগুলো আমরা অলরেডি পড়েছি। দেন হচ্ছে কম্পেয়ার দি মেকানিজম অফ অ্যান্টিপ্ল্যাটেলেট অ্যাকশন অফ অ্যাসপিরিন অ্যান্ড ক্লোপিডোগ্রেল। এখানে এরকম ডিফারেন্স হিসাবে আছে। তো এখানে আসলে মেকানিজমটা বলছে, তাই না? তো তোমরা যদি পারলে প্রথমে হচ্ছে মেকানিজমটাই দিবা, যেটা ওই একটু শর্ট হিসাবে লিখতে চেষ্টা করবা। এখানে শুধু এনজাইমে ড্রাগগুলা এনজাইম ডিফারেন্স হিসাবেই লিখবা, কিন্তু প্রথমে হচ্ছে মেকানিজম অফ অ্যাকশনটাই একটু একটু এক্সপ্লেন করে দিবা ওখানে, যেটা এখানে সাইক্লোঅক্সিজেন এনজাইমকে ইনহিবিট করতেছি, কিন্তু ওখানে হচ্ছে যেটা এডিপি রিসেপ্টরকে বাইন্ড হতে ইনহিবিট করতেছে, ওখানে বাইন্ড হতে দিচ্ছে না। তো ওটাই লিখে নিবা। দেন একটু যদি আসলে তো এখানে মেকানিজম বলা আছে, কিন্তু শুধু অতটুকু লিখলে একটু কম হবে, আর কম্পেয়ার করে করতে বলছে। তো তোমরা ওই চার্ট ওই ডিফারেন্স যে হিসাবে তোমরা টেবল তৈরি করো না, ওই রকম করলেই তোমরা ভালো হবে। আর এখানে তোমরা যেটা এক্সট্রা অ্যাড করে দিতে পারবে, যেটা অ্যাসপিরিনে হচ্ছে এটা তো যেটা প্রোস্টাগ্ল্যান্ডিনকে তৈরি হইতে দিচ্ছে না, না? তো এটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি এফেক্ট এবং অ্যান্টিবায়োটিক এফেক্টও কিছুটা আছে, প্রেজেন্ট আছে, কিন্তু ক্লোপিডোগ্রেল ক্ষেত্রে নাই। আর যেটা আমরা অলরেডি পড়ছি, যেটা অ্যাজমা এবং পেপটিক আলসার ডিজিজে আমরা ক্লোপিডোগ্রেল দিতে পারি, বাট অ্যাসপিরিন আমরা হচ্ছে এটা ওখানে দিতে পারবো না। আর ক্লোপিডোগ্রেল আসলে মোর এফেক্টিভ ইন অ্যাজ আ অ্যান্টিপ্লেটেলেট ড্রাগ ওটা, রাদার দ্যান এটা অ্যাসপিরিন। আর ওটা যে কিন্তু ওটা হচ্ছে একটু এক্সপেন্সিভ আছে, সো আমরা কমনলি যেটা অ্যাসপিরিন ইউজ করি, সো এটা হচ্ছে লেস এক্সপেন্সিভ। এরকম করে তোমরা 4-5টা পয়েন্ট লিখে দিতে পারবে, বাট অবভিয়াসলি তোমরা হচ্ছে যেটা মেকানিজম অফ অ্যাকশনটাই আগে লিখবা। দেন এখন যেটা হবে অ্যান্টিকোয়াগুলেন্টস, মেনশন ডিফারেন্ট অ্যান্টিকোয়াগুলেন্টস, এটা খুবই ডিটেইলে অলরেডি পড়ছি আমরা, দ্য ইন ভিভো ইন ভিট্রো করে তোমরা পড়ে নিবা। দেন হচ্ছে নেম লো মলিকুলার ওয়েট হেপারিন প্রিপারেশন। আচ্ছা, এরকম নেম করলে আসলে তোমাদেরকে আসলে তাহলে তোমরা লো মলিকুলার ওয়েট হেপারিনটা তিনটাই মনে রাখো, যেটা তিনটা মনে হয় নাম আছে তোমাদের, যেটা এনোক্সাপ্যারিন, দেন ডালটিপ্যারিন এবং টিনজাপ্যারিন। তো প্যারিন করে আছে তিনটাই। তো এরকম করলে আসলে একটা শুধু লিখলে একটু কম হয়ে যাবে অ্যান্সারটা, তো তোমরা ওটা তিনটাই চেষ্টা করবা মনে রাখতে। দেন মেকানিজম অফ অ্যাকশন অফ হেপারিন, এটা তো আমরা ডিসকাস করেই ফেলছি, এবং আর এক্সপ্লেইন দি অ্যান্টিকোয়াগুলেন্ট রোল অফ হেপারিন, একই জিনিস, মানে ওরা মেকানিজমটা চাচ্ছে কিভাবে এটা অ্যান্টিকোয়াগুলেন্ট হিসাবে কাজ করতেছে। দেন হচ্ছে মেনশন অ্যাডভান্টেজেস অফ লো মলিকুলার ওয়েট হেপারিন ওভার স্ট্যান্ডার্ড হেপারিন, or compare the clinical status of low molecular weight heparin with unfractionated heparin. Then এটা আমি খুবই ডিফারেন্স হিসাবে বলেই দিছি, অ্যাডভান্টেজ ওখান থেকে গুছাই নিবা, যেটা অ্যাডভার্স এফেক্ট গুলো কম হবে এবং সাবকিউটেনিয়াস অ্যাভেলেবিলিটিটা বেশি হবে এখানে। এবং কম্পেয়ার করে এরকম কোয়েশ্চেন আছে, তোমরা ওই ডিফারেন্স মধ্যেই তোমরা হচ্ছে চার্ট মতো করে তোমরা হচ্ছে কম্পেয়ার ওখানে করে দিতে পারো। ক্লিনিক্যাল স্ট্যাটাস তোমরা একটু কনফিউজ হয়ে যাবে না, এখানে ওই ক্লিনিক্যাল স্ট্যাটাস মানে কিভাবে কাজ করে, মানে ওরা কতটুকু ওদের সাইড ইফেক্ট, ওরা মানে হচ্ছে কার বেশি সাইড ইফেক্ট, এরকম কম্পেয়ার করতে। ক্লিনিক্যাল স্ট্যাটাস মানে তোমাদের একটু ডিফারেন্টলি তোমাদের মনে নতুন মেয়েতে 19-তে চলে আসছে, তাই না? এরকম কোয়েশ্চেন তো জি আপু। ঘাবড়ানো কিছু নাই, তোমরা এরকম আসতে পারে, হ্যাঁ, তোমাদের কোয়েশ্চেন একটু প্যাচাই এবং একটু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে তোমাদেরকে ধরতেই পারে, কিন্তু তোমরা কনফিউজ হবে না। যদি এরকম কনফিউশন থাকে একটু টিচারদের জিজ্ঞেস করতে পারো, এটা ইটস ভেরি ওকে। তোমরা ওরা হচ্ছে ওনারা হচ্ছে তোমাদেরকে এক্সপ্লেন করে দিবে অ্যাটলিস্ট কি চাচ্ছে কোয়েশ্চেনটা, তাহলে তোমরা যেটা অ্যান্সার জানাই আছে কিন্তু তোমরা হচ্ছে একটু বুঝতেছো না কি আসলে কোয়েশ্চেনটা চাচ্ছে, তো তোমরা এরকম করে একটু রিটার্নটা ভালো করে দিতে পারবা। এরকম কনফিউশন থাকলে খুব জিজ্ঞেস করবা, এবং একটু মাথা খাটাইলে তোমরা বুঝতে পারবা আসলে কি চাচ্ছে কোয়েশ্চেনটা। এটা ওটাই বলা হয়েছে আসলে, ওই ডিফারেন্স হিসাবেই তোমাদেরকে লিখতে বলছে এটা। দেন কন্ট্রা ইন্ডিকেশন অফ হেপারিন, যেটা আমরা
হেপারিনে কন্ট্রা ইন্ডিকেশন মনে হয় তো হ্যাঁ এটা একটু ডিসকাস করা হয়নি কিন্তু যেটা সাইড এফেক্ট না সাইড এফেক্ট সাথেই রিলেটেড থাকবে কন্ট্রা ইন্ডিকেশনটা যেটা প্রথমে আমরা বলতেছি হেমোরেজ যদি কোনো যেটা ব্লিডিং ডিসঅর্ডার থাকে হেমোফিলিয়া এবং হচ্ছে যেটা থ্রোম্বোসাইটোপিনিয়া করবে আমি তো বলছি এখানে থ্রোম্বোসাইটোপিনিয়া এবং থ্রোম্বোসিস এই দুইটা তোমরা সাইড এফেক্ট যেটা হ্যাজার্ডস অফ হেপারিন নিচেটা কোশ্চেনে আছে ওটা দিয়ে ওখানে মনে রাখতে হবে এই জন্য যদি থ্রোম্বোসাইটোপিনিয়া থাকে এবং হাইপার সেন্সিটিভ রিয়াকশন যে যাগুলো সাইড এফেক্ট আছে না ওইগুলাই বেশিরভাগ ওই কন্ট্রাইন্ডিকেশন মধ্যে চলে আসবে মানে যেখানে আমরা দিতে পারবো না কেন কি অলরেডি ওরা তো সাইড এফেক্ট হিসাবে আসতেছে আবার যদি অলরেডি ওইগুলা থাকে যেমন থ্রোম্বোসাইটোপিনিয়া থাকে অলরেডি হাইপার সেন্সিটিভিটিটা থাকে ওই মানুষের তাহলে ওখানে আমরা কন্ট্রাইন্ডিকেটেড মানে আমরা দিতে পারবো না আর এখানেও হচ্ছে ব্লিডিং পেপটিক আলসার ডিজিজ চলে আসবে কেন কি এটা তো হেমোরেজ করতেছে না এই কয়েকটা তোমরা হচ্ছে মনে রাখলেই পারবা আর যেটা হচ্ছে low dose heparin is used for prophylaxis and high dose is used for treatment of established thrombosis justified এটা মানে তোমাদের যেটা বলা হয়েছে যেটা আমরা যেটা ফ্রিকোয়েন্ট ইউজ করি হেপারিনটা প্রোফাইল অ্যাক্সেস মানে কি প্রিভেনশন করার জন্য যেটা ইন্ডিকেশনে আমরা পড়তেছি মাইগ্রেটাল ইনফেকশন এগুলা আমরা ইউজ করতেছি তাই না ইন্ডিকেশন হিসাবে তো যদি আবার কি বলবো আবার রিকারেন্ট যদি স্ট্রোক না হোক তাহলে মাইগ্রেটাল ইনফেকশন আবার না হোক এই জন্য আমরা হচ্ছে এমনিও আমরা যদি কারো অলরেডি হয়ে যায় একবার তাহলে আমরা হচ্ছে প্রোফাইল অ্যাক্সেস মানে প্রিভেনশন করার জন্য আমরা এমনি দিয়ে থাকি লোডোজ হেপারিনটা ওইখানে তোমরা ওই জিনিসটাই লিখবা লোড অফ হেপারিন ইজ ইউজ ফর প্রোফাইলাক্সিস মানে হচ্ছে তোমরা দুই ভাগ করে এটা অ্যান্সারকে সাজায় নিতে পারবা যেটা প্রোফাইলাক্সিস মানে এটা প্রিভেনশন করতেছে যেটা মরবিডিটি এবং যেটা মোর্টালিটিকে প্রিভেন্ট করতেছে এবং হচ্ছে ইট প্রিভেন্টস দ্য রিকারেন্স অফ লাইক স্ট্রোক আর মাইগ্রেন ইনফেকশন আর হচ্ছে এনি সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট গুলা এইগুলাই হচ্ছে তোমরা এরকম করে সাজাইতে পারবা এবং যেটা হাই ডোজ বলা আছে ট্রিটমেন্ট মানে হচ্ছে হাই ডোজ ইজ ইউজ ফর ট্রিটমেন্ট মানে এখানে আমরা কোনটা ইউজ করি আমার এটাই আসলে অ্যান্সারটা চাচ্ছে যেমন আমরা এখানে হচ্ছে যেটা লো মলিকুলার ওয়েট হেপারিন আর যেটাকে আমরা বলতেছি যেটা আনফ্র্যাকশনেটেড হেপারিন এগুলাই আমরা হচ্ছে ইউজ করে থাকি ট্রিটমেন্ট হিসাবে মানে টু ট্রিট এনি লাইক থ্রোম্বোসিস আর হচ্ছে যদি অলরেডি হয়ে যায় অলরেডি থ্রোম্বোসিস হয়ে গেছে ডিবিটি ডিবেন থ্রোম্বোসিস হয়ে গেছে তারপরে ওখানে আমরা ট্রিটমেন্ট হিসাবে আমরা ইউজ করতে পারি তো ওখানে তোমরা লিখে নিতে পারবা এই দুই ভাগ করে আর যেটা হচ্ছে রাইট ডাউন মেকানিজম অফ ওয়ারফেরিন অলং উইথ ইটস সাইড এফেক্ট অ্যাডভার্স এফেক্ট এটা ডিসকাস করেই ফেলছি যেটা মেকানিজম অফ অ্যাকশন এটা হচ্ছে দেন সাইড এফেক্ট ওখানে এই টেরাটোজেনিসিটিটা করবে এটাই খুব ইম্পর্টেন্ট ওটাই তোমাদেরকে মনে রাখতে হবে দেন নেক্সট Yes. কোয়েশ্চেনে আসি এটা মেনশন ডিফারেন্ট অ্যান্টিকোয়াগুলেন্টস এটা অলরেডি ডিসকাস করছি আর একটু তোমরা হচ্ছে যেমন মেনশন ডিফারেন্ট অ্যান্টিকোয়াগুলেন্টস এবং ডিসকাস হাউ ওয়ারফেরিন অ্যাক্টস অ্যাজ অ্যান্টিকোয়াগুলেন্ট এরকম করে আসছে না তো যদি এরকম দুইটা কোয়েশ্চেন আসছে মানে সম্ভবত এটার মার্কস হইতে পারে তোমাদের 3 মার্কস এরকম না 3 or 3.5 এরকমই কিছু একটা তাহলে ওয়ারফেরিন Yes. অ্যাজ অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগই ওখানে মেকানিজমটাই খুবই বড় হবে তাই না তো ওখানে তোমাদেরকে টাইম দিতে হবে আর যদি এটার মেনশন ডিফারেন্ট অ্যান্টিকোয়াগুলেন্ট তো তোমরা এখানে না বেশি মানে ডিটেলসে লেখা লাগবে না যদি এরকম করে মেনশন মানে দুইটা কোয়েশ্চেন এরকম যোগ করে আসে আর শুধুই মানে কোনো একটা কোয়েশ্চেন একটু বড় আছে তাহলে এই অ্যান্টিকোয়াগুলেন্টে তোমরা একটা একটা শুধু এক্সাম্পল লিখে নিতে পারবা যেটা ইন ভিট্রোতে দুইটা Yes. করে লিখে দিবা দেন ইন ভাইভোতে কিছুটা এক্সাম্পল করে ওরাল আর প্যারেন্টালি তুমি প্যারেন্টালকে যদি তোমাদের মনে না থাকে ডিরেক্ট আর ইনডিরেক্ট না ভাগ করলেও চলবে তোমরা হচ্ছে ডিরেক্টলি যেটা হেপারিনে দুইটা লিস্ট করে দিবা আর যতটুকু তোমরা মনে রাখতে পারবা বাকিটা দিয়ে দিবা ঠিক আছে এইরকম কোশ্চেন আছে তোমাদের ঠিক এই আছে আপু। হ্যাঁ মানে যেটা মার্কস গুলাতে একটু ডিভিশন হয়ে যাবে না তো তোমাদের হচ্ছে যদি একটা কোশ্চেন লম্বা আছে তাহলে এখানে একটু কম সময়েও দিতে পারবো এটাই বললাম আমি তোমাদের এরকম করলে টাইম সেভ হয়ে যাবে দেন ওয়াই ওয়ারফেরিন ইজ নট সুইটেবল ইন প্রেগনেন্সি এখানে ওটাই তোমাদের লিখতে হবে যেটা সাইড এফেক্ট বলছি এটা টেরাটোজেনিসিটি করবে এবং যদি আমরা দিয়ে ইন্ট্রাক্রেনিয়াল ব্লিডিং করতে পারে এবং ফিটাল স্কল ফর্মেশন ভালোভাবে করবে না প্লাসেন্টাল ব্লিডিংও হইতে পারে যদি আমরা প্রেগনেন্সিতে দিই তো এগুলা লিখবা শর্ট নোট অফ লো মলিকুলার ওয়েট হেপারিন আমি যেটা ডিফারেন্সে বলেছিলাম ওখান থেকে তোমরা খুবই সুন্দরভাবে সাজায় নিতে পারবা যেটা লো মলিকুলার ওয়েট হেপারিন আরেকটা নাম হচ্ছে যেটা ফ্র্যাকশনেটেড হেপারিন বলে দিতে পারবা দেন অ্যাডভান্টেজ গুলা কিছুটা লিখে দিবা দেন যেটা মেকানিজম অফ অ্যাকশনও তোমরা লিখে নিতে পারবা ভালো নম্বর উঠবে এখানে কেন কি হেপারিন একই জি হবে আপু। মেকানিজম অফ অ্যাকশনটা দেন জি why আপু। are oral anticoagulants indirectly acting ওই এটা তো বলেই দিছি ইনডিরেক্টলি মানে তোমাদের ওয়ারফেরিনের কথা করতেছে না এটা ওয়ারফেরিন আমরা কিভাবে এটা কাজ করতেছি ওটাই আসলে এটা বলতে চাচ্ছি ইনডিরেক্টলি মানে হচ্ছে এটা তো কি করবে এটা তো হচ্ছে যেটা এনজাইমকে ইনহিবিট করতেছে না ডিরেক্টলি ক্লটিং ফ্যাক্টর উপরে তো এটা কাজ করতেছে না এটা হচ্ছে যেটা এনজাইম যেটা
আ যেটা ভিটামিনকে এপক্সাইড রিডাকটেজ ইনহিবিটর করতেছে না, ইনহিবিট করতেছে। তো এনজাইম উপরে কাজ করতেছে, ক্লটিং ফ্যাক্টর উপরে করতেছে না ডিরেক্টলি। সো এটাকে আমরা হচ্ছে ইনডিরেক্টলি অ্যাক্টিং বলতে পারি। তোমরা এখানে মেকানিজমও দিয়ে দিতে পারবা। আদারওয়াইজ তোমরা যদি কি প্যারাগ্রাফ হিসাবে লিখতে চাও তাহলে ওই লিখে দিতে পারবা। আদারওয়াইজ এটা ওটাই ভালো হবে। কেন কি এটা হচ্ছে যেটা মেকানিজম যদি তোমাদের মনে থাকা ওটা টাফও না। তোমরা মেকানিজমটা আগে দিয়ে দিতে পারবা। Thus from the above are thus from the above mechanism we can see like it is indirectly acting by inhibiting ওই এনজাইমের নাম লিখে দিবা, সো ইটস ইনডাইরেক্টলি অ্যাক্টিং। এরকম করে তোমরা লিখে নিতে পারবে, ওটাই ভালো সুন্দর হবে। ইন্ডিকেশনস অফ ওরাল অ্যান্টিকোয়াগুলেন্টস এটাও অলরেডি বলে দিচ্ছি, একই হবে যেটা আমরা সবের ক্ষেত্রে পড়ছি। দেন অ্যাডভার্স এফেক্টও এখানে ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট মানে ওয়ারফেরিন, এখানে অবভিয়াসলি যেটা টেরাটোজেনিসিটিটা ওটা লিখতে হবে। দেন কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট হেপারিন অ্যান্ড ওয়ারফেরিন, এটা ও এটাও ওই এটাও ইজি, তোমরা অলরেডি পড়ছো। দেখো হেপারিনটা কি প্যারেন্টারি দিয়ে, আর ওটা কি দিয়ে আমরা ওটা হচ্ছে ওরালি দিব। দেন হচ্ছে যেটা আমি বলছিলাম যেটা হেপারিন হচ্ছে এটা সোর্স কি হবে, এটা পিগ আর হচ্ছে বিফের ওখান থেকে আমরা যেটা সিনথেটিক হিসাবে আমরা ইউজ করি, যেটা সরি সরি ন্যাচুরাল, যেটা ন্যাচুরাল আমরা অ্যানিমালস গুলা না, এটা তো ন্যাচুরাল সোর্স, ওটা ন্যাচুরাল থেকে আমরা ইউজ করি। আর ওয়ারফেরিন হচ্ছে সিনথেটিক মানে কেমিক্যাল সাবস্টেন্স, কেমিক্যালকে আমরা হচ্ছে একটু মডিফাই করি, ওখান থেকে আমরা ইউজ করব। এন্ড হেপারিনে হচ্ছে যেটা মেকানিজমটা একটু পারলে ছোট করে লিখে দিবা, বেশি করা বেশি ডিটেলসে লেখা লেখা লাগবে না। এটা তো কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট বলতেছি না, কম্পেয়ার মানে হচ্ছে কম্পেয়ার করার, কন্ট্রাস্ট মানে যা যা ডিফারেন্স গুলো আছে, কন্ট্রাস্টিং পয়েন্ট মানে ডিফারেন্ট পয়েন্ট গুলো চাচ্ছে এখানে তোমাদেরকে ওই আসলে তো এরা বেসিক্যালি এরা ডিফারেন্সিং পয়েন্ট গুলাই আছে। কম্পেয়ার আর জি আপু। ডিফারেন্সের পার্থক্য বুঝো, কম্পেয়ার মানে হচ্ছে না ওখানে দরকার নাই কি ডিফারেন্স পয়েন্টই হইতে হবে, তোমরা কম্পেয়ার মানে হচ্ছে দুইজনে মানে হচ্ছে ক্যারেক্টারটা একটু এক্সপ্লেন করো, ওটা চাচ্ছে ওখানে। জি আপু। ইটস নট নেসেসারি কি ওখানে মানে তোমাদের ডিফারেন্সিং পয়েন্টই লিখতে হবে, ওখানে কিছু কিছু সিমিলারও থাকতে পারে, ওখানেও তোমরা লিখে দিতে পারবা। কিন্তু কন্ট্রাস্ট আর ডিফারেন্স মানে হচ্ছে আলাদা পয়েন্টই লিখতে হবে, মানে দুইটা যারা পয়েন্ট থাকবে একটার সাথে আরেকটা হচ্ছে আলাদা হইতে হবে, এটাই আসলে ডিফারেন্সটা। আর রুট গুলা লিখে দিবা। দেন হচ্ছে যেটা এটা ইম্পর্টেন্ট, যেটা টেরাটোজ আমরা তো পড়ে আছি ওইগুলাই একটু লিখে নিবা পুরাটা, মানে বেশি পয়েন্ট লেখা লাগবে না, যেগুলা পড়ে আছে টেরাটোজেনিসিস তো হেপারিন করবে না। সো প্রেগন্যান্সি ইট ক্যান বি ইউজ, ইট ক্যান নট বি ইউজ, ওটা দুইটা পয়েন্ট, এই থেকে দুইটা পয়েন্ট তোমরা করে নিতে পারবা। এন্ড দেন হচ্ছে যেটা হেপারিন হচ্ছে এখানে যেটা হেপারিনে আমরা ক্ষেত্রে পড়ছিলাম, যেটা পেপটিক আলসার ডিজিজ এগুলাকেও এটা হচ্ছে বেশি অ্যাগ্রাভেট করে ওয়ারফেরিন থেকে। সো এগুলা তোমরা কয়েকটা পয়েন্ট লিখে নিতে পারবা। এবং হচ্ছে যেটা মেকানিজম অফ অ্যাকশন আর ওই কয়েকটা যেটা ইন্ট্রোডাক্টরি কথা, যেটা কোনটা গ্রুপ থেকে আসে এগুলা তোমরা লিখে নিতে পারবা। দেন টু ইম্পর্টেন্ট ইন্ডিকেশনস অফ লো মলিকুলার ওয়েট হেপারিন, এটা তো পড়ে আসছে অলরেডি, যেটা ইন্ডিকেশন আর টু বলছে না, যেহেতু টু বলছে মানে তোমাদেরকে ইম্পর্টেন্ট দুইটা লিখলে ভালো। কিন্তু তোমরা হচ্ছে ওটাই করলে লিখলেই এটা সুন্দর দেখাবে, যেটা সিভিএস ইন্ডিকেশনে দুইটা করে লিখে দিলে ম্যাক্সিমাম তো ওগুলাই ইউজ হয়, যেটা অ্যাকিউট মাইকার্ডিয়াল ইনফাকশন এবং আনস্টেবল অ্যানজাইনা এগুলাতে ইউজ হয়, তোমরা ওই দুইটাই লিখে নিতে পারবা যদি এরকম টু করে চলে আসে। দেন হচ্ছে নেম সাম লিপিড লোয়ারিং এজেন্টস, আমরা অলরেডি পড়ে ফেললাম এটা। দেন নেম ফোর লিপিড লোয়ারিং এজেন্টস, এটাও এই একই। আর ফোর করে যদি এরকম বলা হয় এমনি লিস্ট করা যায়, যেটা আমি বলছিলাম অ্যাটরভ্যাস্টাটিন, রোজভ্যাস্টাটিন, যেটা আমরা ফ্রিকুয়েন্টলি ইউজ করি, ওই দুটাই তোমরা প্রথমে লিখবা। দেন হচ্ছে কিছুটা ফাইব্রেটস নাম লিখে দিবা, ওখানে হয়ে যাবে। দেন ডিসকাস হাউ স্ট্যাটিন ডিক্রিজ সিরাম কোলেস্ট্রল লেভেল, এটা আমরা ডিসকাস করেই ফেলছি, যেটা এনজাইমকে ওটা হচ্ছে ইনহিবিট করবে। দেন হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন অফ স্ট্যাটিনস, এই একই জিনিস, কিভাবে মেকানিজমটা ওটা অলরেডি ডিসকাস করা হয়েছে যে। এবং রাইট ডাউন দি মেকানিজম অফ অ্যাকশন অফ অ্যাটরভ্যাস্টাটিন, এটাও করে ফেলছি। দেন মেনশন দি ইন্ডিকেশনস অফ অ্যাটরভ্যাস্টাটিন, এটা ইন্ডিকেশনস হ্যাঁ আমরা মনে হয় তো জি আপু। ডিসকাস করে নেই। ইন্ডিকেশনসে তোমরা ওই লিখবা এটা আমরা কি কেন ইউজ করতেছি, আমরা যদি কি হাইপারলিপিডেমিয়া থাকে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট এবং এবং কমন ইন্ডিকেশন, হাইপারলিপিডেমিয়া লিখতে পারবা। এবং হাইপার কোলেস্টেরোলেমিয়া স্পেসিফিক হইতেও লিখতে পারবা, বাট হাইপারলিপিডেমিয়া বেসিক্যালি ম্যাক্সিমামই ক্ষেত্রে তোমরা যদি আমরা প্র্যাকটিক্যালি চিন্তা করি তাহলে ওই কোলেস্ট্রলই বেশি থাকে এবং ট্রাইগ্লিসারাইড, তো বাট আমরা বেসিক্যালি এই ড্রাগই ইউজ করি, তো তোমরা সরাসরি হাইপারলিপিডেমিয়া লিখলেও এটা খুবই ক্ষতি হবে না, ওটাই লিখতে পারবা, না হলে হাইপার জি আপু। কোলেস্ট্রোমিয়াও লিখতে পারবা। দেন
এটা হচ্ছে আমরা এবং তোমাদের দেখে থাকবা যারও যদি কারো একবার এমআই হয়ে গেছে, না হলে যদি অ্যাকিউট কোরোনারি সিনড্রোম এরকম কোনো মানে হার্টে কোনো অসুস্থতা থাকতেছে, তাহলে আমরা এমনিও দিয়ে থাকি। যদি ওনাদের কোলেস্ট্রল বেশি নাও থাকে তারপরে আমরা দিয়ে থাকি, কিন্তু আমরা দিচ্ছি এটা হচ্ছে প্রোফাইল্যাক্সিস। তোমরা এটাও খুবই একটা ইম্পর্টেন্ট ইন্ডিকেশন, প্রোফাইল্যাক্সিস ফর প্রিভেনশন অফ মাইকার্ডিয়াল ইনফার্কশন অর স্ট্রোক, আর স্পেশালি যারা হচ্ছে হাই রিস্ক পেশেন্ট, এটা প্রোফাইল্যাক্সিস ইন হাই রিস্ক পেশেন্ট এরকম লিখে দিতে পারে, যাদের অলরেডি হাইপারটেনশনের হিস্ট্রি আছে এবং হাইপারলিপিডিমিয়া আছে, এবং হচ্ছে ওনাদের প্রিভিয়াস যেটা অ্যাটাক অফ স্ট্রোক হয়েছে, না হলে এমআই হয়েছে, তো ওগুলাও আমরা হচ্ছে প্রোফাইল্যাক্সিস হিসাবে আমরা ওখানেও ইউজ করতে পারি। তো এই জি এটা আপু। একটা হাইপার কোলেস্টেরোলিমিয়া, দেন হচ্ছে যেটা প্রোফাইল্যাক্সিস হিসাবে আমরা ইউজ করতে পারি যেটা অলরেডি হয়ে গেছে প্রিভিয়াস অ্যাটাক অফ এমআই অর স্ট্রোক, আর হচ্ছে হাই রিস্ক পেশেন্ট যেটা হিস্ট্রি অফ হাইপারটেনশন, এইগুলা তোমরা হচ্ছে লিখে নিতে পারবা। অ্যাডভার্স এফেক্ট আমি বলে দিছি, লিভার ফাংশন টেস্ট এটা ভুলা যাবে না, এটা প্র্যাকটিক্যাল লাইফেও ভুলা যাবে না, এটা ওটাই লিখবা লিভার ফাংশন টেস্ট প্রথমে, দেন হচ্ছে কিছুটা জি আপু। মাসলস যেটা বলছে ওটাগুলা করবে, এন্ড কিছুটা ওই জিআইটি গুলা করে নিলেই হবে। আর শর্ট নোট হিসাবে আছে ওটাই লিখবা, ওই অ্যাটাওস্টেটিনের মেকানিজমটা দিবা, দেন ইন্ডিকেশন দিবা, অ্যাডভার্স এফেক্ট গুলা দিবা, এইগুলা এরকম লিখলে হয়ে যাবে, ভালোই হবে। জি শেষ আপু, করছি থ্যাংক না? ইউ আপু, অনেক কষ্ট করে তুমি সবগুলা। জি আপু, শেষ হয়ে গিয়েছে সব। আচ্ছা, বুঝা গেছে কি? হ্যাঁ আপু, বুঝতে পেরেছি, এই একদম ক্লিয়ারলি হ্যাঁ, বুঝে গিয়েছে। আচ্ছা, এই কোয়েশ্চেন গুলাই তোমরা প্র্যাকটিস করে থাকো এখনই, যারো জি আপু, যারা আপু তুমি দেখতেছো তো খুবই ম্যাক্সিমাম ভালো। রিভিউ এর সময়ই বলে দিয়েছিলা এগুলা। হ্যাঁ সেটাই, হ্যাঁ ম্যাক্সিমামই আমি কভার করার চেষ্টা করছি, তাও একবার তোমাদের জি দেখা আপু। হয়ে গেছি কি রকম মানে জি আপু। কোয়েশ্চেন আসতে পারে। তো তোমরা হচ্ছে এরকম প্র্যাকটিস করলে খুবই ভালো হবে, তোমরা মনে রাখতে পারবে। আচ্ছা আপু, অনেক অনেক থ্যাংক ইউ আপু, এত কষ্ট করে আমাদেরকে একটা রিভিউ সেশন নেওয়ার পরেও আবার একসাথে রিটেন কোশ্চেন গুলো সলভ করে দেওয়ার জন্য। এই তোমরা হচ্ছে এটা খুবই একটা ছোট চ্যাপ্টার, জি তোমরা আপু। খুবই যেটা এখনই তোমরা হচ্ছে যেটা আমরা তো গ্যাপ করেই করতেছি, তো তোমরা আজকে অ্যাটলিস্ট 1 ঘন্টাটা দাও। এটা খুবই, এটা আমি তো যেটা ইন্ডিকেশন এবং সাইড এফেক্ট বেশি যারা প্যাচ লাগে ম্যাক্সিমামদের, জি আপু। এটা মনে রাখতে যেটা ডিফিকাল্ট হয়, ওটা আমি একটু খুবই কমনলি আমি বলতে চেষ্টা করছি, তোমরা ওটা হচ্ছে সাজায় নিবা, এখনই বইগুলাতে লিখে নিবা, ওটাই তোমরা বলে দিতে পারবা। আর এরকম পড়লে এটা খুবই ইজিলি কভার হয়ে যাবে। এটা খুবই এই চ্যাপ্টারদের হচ্ছে কোয়েশ্চেন গুলা মিস দিবা না, যে যদি রিটেনে চলে আসুক আর হচ্ছে ভাইবা, জি তো এটা আপু। খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইজি টপিক গুলা, এগুলো আসলে ছোট ছোট জিনিসগুলা, এটা মনে রাখা ইজি। তো তোমরা একটু চেষ্টা করলে তোমরা এটা শেষ করতে পারবে, আজকে না হলে কালকের মতো এটা শেষ করে দাও, তোমাদের প্রফের জন্য সুবিধা হবে। মানে প্রফের জন্য তো অন্য বড় টপিক গুলা ওখানেই কনসেন্ট্রেট করতে হবে, তো এই ছোট ছোট টপিক গুলা যদি তোমরা এখনই শেষ করে ফেলো, তাহলে একটু হালকা রিভিশন দিলে তোমরা ওটা কভার করতে পারবা। জি আপু, আপু অসংখ্য ধন্যবাদ তোমাকে, এত কষ্ট করে আমাদের জন্য এত সুন্দর একটা রিভিউ সেশন, আবার সাথে একটা নতুন চমক যেটা আমাদের রিটেন সেশন সেটা নেওয়ার জন্য। আশা করছি আপু, ইনশাল্লাহ তুমি এভাবে আমাদের সাথে সবসময় থাকবা, আমাদেরকে গাইড করবা। পরবর্তী সেশনেও আমরা ইনশাল্লাহ নতুন কোনো টপিক নিয়ে আবার চলে আসবো। আমি সবাইকে একটু বলতে চাই, যারা আমাদের সেশনটা মিস করেছো বা লাইভে দেখতে পারোনি, তারা কিন্তু অবশ্যই আমাদের সেশনটা এক্সেস মেডিকেল স্কুলের ইউটিউব চ্যানেল থেকে যে কোনো সময় দেখে নিতে পারবা। 45 মিনিটস রিভিউ অন ফার্মাকোলজি প্লেলিস্টে গেলেই তোমরা আমাদের ফার্মাকোলজির যত সেশন আছে শুরু থেকে এখন পর্যন্ত, আজকে পর্যন্ত সবগুলো সেশন একসাথে পেয়ে যাবা। তাহলে আমি সবাইকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ পরবর্তী সেশনে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে।